আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 8 পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি। তো আমাদের এই প্রিপারেশন কোর্স মেইনলি সাজানো হচ্ছে আমরা গাণিতিক সমস্যা সমাধান বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশনকে ফোকাসে রেখে জিনিসটা করতেছি। তো আমাদের মেইন ফোকাসটাই হচ্ছে যে একটা চ্যাপ্টার থেকে যত টাইপের ম্যাথ আসতে পারে মোটামুটি সব টাইপের ম্যাথই দেখানো, প্রত্যেক টাইপ থেকে অন্তত একটা করে হলেও মোটামুটি সব টাইপের ম্যাথই দেখানো এবং ম্যাথগুলো কেমনে অ্যাপ্রোচ করব সেই জিনিসটা দেখানো। তো পর্যাবৃত্ত গতিতেও আমরা সেই কাজটাই করব যেভাবে আমরা করছিলাম নিউটনিয়ান মেকানিক্স আর ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ারে। তো এখানেও ফার্স্ট লেকচারে আমরা জাস্ট বেসিক কনসেপ্ট একটু রিভিউ করব এবং সেকেন্ড লেকচার থেকে শুরু করব আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন। তো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশনের উপরে 3টা লেকচার যাবে, লেকচার 4 পর্যন্ত, লেকচার 2, 3, 4 অ্যান্ড দেন আমরা লেকচার 5-এ কী দেখাবো, মাঝখানে একটা এক্সাম নেব, লেকচার 4-এর পর একটা এক্সাম হবে চ্যাপ্টার ফাইনাল। তো ওই এক্সামের পরে লেকচার 5-এ আমরা ওই এক্সাম পেপার সলভ করে দেব। ওকে, সো এখন আমরা শুরু করব পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। তো আমি জাস্ট আমাদের ম্যাথগুলো করার জন্য যেই কনসেপ্টগুলো দরকার একটু সেই জিনিসগুলো একটু রিভিউ করব। সো ফার্স্টেই আমরা এই জিনিসটা বুঝে নিই যে পর্যাবৃত্ত গতি জিনিসটা কি বা পর্যাবৃত্তি জিনিসটা কি। পর্যাবৃত্তি বা পিরিয়ডিসিটি এটা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি। তো এইখানে সংক্ষেপে বলা যায় যে কোনো একটা ঘটনার বা কোনো একটা যে কোনো কিছুর একটা পুনরাবৃত্তি। ওকে, কোনো একটা কিছুর পুনরাবৃত্তি বা রিপিটেশনটাই হচ্ছে পর্যাবৃত্তি বলা হয় বা পিরিয়ডিসিটি। একটা নির্দিষ্ট সময় পর পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। ওকে, সো এই ঘটনাটা বিভিন্ন জিনিস হতে পারে, বিভিন্ন ঘটনা হতে পারে। সো এখন আসি পর্যাবৃত্ত গতি জিনিসটা কি। তো পর্যাবৃত্ত গতি এইভাবে বলা যায় যে আমি যদি ডেফিনেশন দিই, বইয়ের ডেফিনেশন, যে কোনো একটা বস্তুর গতি যদি এমন হয় যে কোনো একটা বস্তু বা কণার গতি যদি এমন হয় যে সে তার গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট দিক থেকে, ওকে, একটা নির্দিষ্ট দিক থেকে বা একই পথে অতিক্রম করে, ওকে, তাহলে সেই গতিটাকে, বস্তুর গতি বা বস্তু কণার গতিটাকে আমরা বলতে পারি পর্যাবৃত্ত গতি। তো আমি কথাটা কি বললাম, যে কোনো একটা বস্তু বা কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তবে বস্তু কণার সেই গতিকে আমরা বলতে পারি পর্যাবৃত্ত গতি। তো খেয়াল করো, পর্যাবৃত্ত গতি আমরা যদি দেখাই, এখানে পর্যাবৃত্ত গতি কোনো একটা বস্তু কণা, ওকে, তো একটা পার্টিকেল, এই যে হোয়াইট ডট দ্বারা আমরা পার্টিকেলটা দেখাচ্ছি, এই পার্টিকেলটার গতিপথ হচ্ছে একটা সার্কুলার একটা পাথে সে চলাচল করতেছে। আচ্ছা, আমি পার্টিকেলটার কালারটা চেঞ্জ করে দিই, রেড ডট দিয়ে পার্টিকেলটা দেখাই। তো পার্টিকেলটার গতিপথ হচ্ছে হোয়াইট সার্কেল দিয়ে দেখানো হলো। তো এখন এই হোয়াইট সার্কেলের উপর একটা পয়েন্ট আমি নিই, এ পয়েন্ট, ওকে, এই পয়েন্টের নাম দিলাম এ পয়েন্ট। এই এ পয়েন্টকে এই রেড কালারের যে পার্টিকেলটা দেখানো হয়েছে, রেড কালারের পার্টিকেলটা বা পার্টিকেলটার নাম আমি দিয়ে দিই পি পার্টিকেল, এ ডটকে বা এ পয়েন্টকে, পি পার্টিকেল তার গতিপথের এ পয়েন্টকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে। যেমন মনে করো একটা নির্দিষ্ট দিক থেকে, এই যে রোটেশনটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট সময় পর পর যাত্রা পি পার্টিকেলটা যাত্রা শুরু করলো, মনে করো এই পয়েন্ট থেকে, যেটা আছে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো। ওকে, যাত্রা শুরু করে কোন দিকে যাত্রা করলো ক্লকওয়াইজ। ওকে, ক্লকওয়াইজ যাত্রা করে এই পয়েন্টটাকে একটা নির্দিষ্ট সময় পর পর, মনে করো সব সময়
এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্টের নাম আমি দিয়ে দিচ্ছি বি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, যাত্রা শুরু করলো বি পয়েন্ট থেকে, রেড ডট যেখান থেকে গতি শুরু হলো। তো বি পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা নির্দিষ্ট সময় পর পর গেল, মনে করো 5 সেকেন্ড পর পর গেল। তো খেয়াল করো আমার শর্ত মিলছে কিনা। একটা নির্দিষ্ট বিন্দুকে গতিপথের কোন একটা বস্তুকণা হচ্ছে পি, এর গতিপথটা হচ্ছে এই হোয়াইট সার্কেল, গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে এ, নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, সময়টা কত 5 সেকেন্ড, 5 সেকেন্ড পর পর নির্দিষ্ট দিক থেকে বা একই দিক থেকে, অর্থাৎ ক্লকওয়াইজ এই দিকটা থেকে, ওকে, বি থেকে এ এর দিকে, কোন দিকে, বি থেকে এ এর দিকে, কিভাবে, ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে অতিক্রম করতেছে। তার মানে কি, তার মানে এই পি এর বা পি পার্টিকেলের গতিকে আমরা বলতে পারি পর্যাবৃত্ত গতি। তো এইখানে আমরা একটা সার্কুলার পিরিয়ডিক মোশন দেখাইলাম বা বৃত্তাকার পর্যাবৃত্ত গতি। এটা যে সবসময় বৃত্তাকার হবে এমন কোনো কথা নাই, উপবৃত্তাকার হইতে পারে, তাহলে তার গতিপথটা হবে একটা উপবৃত্ত, রাইট। গতিপথটা হতে পারে সরল রৈখিক, যে কোনোভাবেই হতে পারে। তো সরল রৈখিক পর্যাবৃত্ত গতির উদাহরণ আমরা দিতে পারি স্প্রিং এর উলম্ব স্প্রিং এর যে গতি সেটা, ক্লিয়ার। তো এভাবে পর্যাবৃত্ত গতিটা, আমাদের মেইন জিনিসটা হচ্ছে গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে, এই গতিটাই হচ্ছে পর্যাবৃত্ত গতি, ক্লিয়ার। তো এখন আসো আমরা যদি জিনিসটা একটু দেখানোর ট্রাই করি। এই যে হচ্ছে একটা সার্কেল, আচ্ছা আমি সার্কেলটা দেখাই, ওয়েট। এই যে হচ্ছে একটা সার্কেল, ওকে। এখন একটা পার্টিকেল, আমি পার্টিকেলটির নাম দিচ্ছি পি, পার্টিকেলটার নাম দিচ্ছি পি, এই যে এই পার্টিকেলটা আছে এখানে, আর এই সার্কেলটার সেন্টার হচ্ছে এখানে ও পয়েন্ট দ্বারা দেখানো হলো, ওকে, ও পয়েন্ট দ্বারা দেখানো হলো। তো এখন এই পার্টিকেলটা সার্কুলার প্যাথে, এই যে হোয়াইট কালারের সার্কুলার যে পথটা দেখানো হয়েছে সেই পথে এটা কি একটা পিরিয়ডিক মোশনে আছে, ক্লিয়ার, একটা পিরিয়ডিক মোশনে আছে। এখন দেখো একটা নির্দিষ্ট সময় পরে এই পি বিন্দুটা সার্কুলার পথের এ পয়েন্টে আসলো, এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্টে আসলো, ওকে। ফার্স্টে ছিল হচ্ছে একদম শুরুতে এখানে ছিল, তারপরে আসলো এ পয়েন্টে একটা নির্দিষ্ট সময় পরে। তো এই নির্দিষ্ট সময়টা কত, নির্দিষ্ট সময়টাকে আমরা ধরে নিচ্ছি টি টাইম পরে এ পয়েন্টে আসলো, ওকে। আর অ্যাঙ্গেলটা তৈরি হইলো কত, এখানে আমরা যদি অ্যাঙ্গেলটা দেখিয়ে দিই, অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে মনে করো আগে ছিল এই জায়গায়, এখন আছে হচ্ছে এইখানে, তাহলে সেন্টারে একটা অ্যাঙ্গেল প্রডিউস করছে, অ্যাঙ্গেলটা আমরা ধরে নিচ্ছি থেটা অ্যাঙ্গেল প্রডিউস করছে, ওকে। তো তাহলে খেয়াল করো যে এই পয়েন্টটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, যদি আমরা এম পয়েন্ট, ওকে, এম পয়েন্ট দিচ্ছি। তো এখন দেখো এই জিনিসটাকে আমরা কিভাবে দেখাইতে পারি, যে এইখানে আমাদের কাজ হচ্ছে আমরা জাস্ট একটা ইকুয়েশন দেখাবো, সরণের ইকুয়েশন, সরণটা কত দূর হচ্ছে। তো খেয়াল করো অ্যাঙ্গেলটা আমরা দেখাইছি থেটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। তো এখন সরণ হইল কতটুকু, অ্যাকচুয়ালি এই জিনিসটা বোঝার জন্য আমার একটা কনসেপ্ট কাজে লাগানো যেতে পারে, যে এক পাশে পর্দা দিবা, একটা লাঠিকে তুমি ঘোরাবা এবং আরেক সাইডে দিবা হচ্ছে টর্চ, একটা টর্চ দিলে লাঠি ঘুরতেছে, তো পর্দায় একটা ছায়া তৈরি হবে,
পর্দায় একটা ছায়া তৈরি হবে, লাঠির ঘোরানোর ফলে একটা ছায়া তৈরি হবে পর্দায়। তো ছায়ার দৈর্ঘ্যটাই হচ্ছে কণার সরণ। তো এই জিনিসটা আমরা দেখাচ্ছি। তার আগে দেখো, এখানে কণার সরণটা আমরা বলতে পারি এই যে এইটুকু। ওকে, রেড লাইন যেটা দেখানো হলো সেটা হচ্ছে সরণ। এই সরণটাকে আমরা বললাম এক্স। ওকে, কণার সরণ হচ্ছে এক্স। এবং এই যে বৃত্তাকার পথের রেডিয়াস বা ব্যাসার্ধ, ওকে, ব্যাসার্ধটা এখানে কি বলো, ও এম। এবং ও এমটাই হচ্ছে কি, বিস্তার না, সর্বোচ্চ সরণ। সর্বোচ্চ সরণ হচ্ছে ও এ বা বিস্তার। এটাকে আমরা ও এম, তো ও এমটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখন আমাকে বলো, এই যে সমকোণী ত্রিভুজটা প্রডিউস হয়েছে এখানে, আমরা এই পয়েন্টটাকে দিয়ে দিচ্ছি, একটা নাম দিয়ে দিচ্ছি। এই পয়েন্টের নাম হচ্ছে এন, ও এম এন। ও এম এন একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তো এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, খেয়াল করো, ত্রিভুজ ও এম এন, এটা থেকে আমরা কি লিখতে পারি, সাইন থেটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো এখানে লম্বটা কি, এক্স, রাইট? এক্স হচ্ছে লম্ব আর অতিভুজটা হচ্ছে এ। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই এ। ওকে, তাহলে এখান থেকে দেখো এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ সাইন থেটা, রাইট? এ সাইন থেটা। ক্লিয়ার? এখন খেয়াল করো, এটা কি ছিল, এ হচ্ছে কণার সরণ, এ হচ্ছে বিস্তার, আর থেটা হচ্ছে কি, যে কোণটা প্রডিউস করছে, এটাকে আমরা বলতে পারি দশা। ওকে, এটাকে আমরা বলতে পারি কৌণিক গতির ক্ষেত্রে এটা হচ্ছে দশা, পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে এটা হচ্ছে দশা। ক্লিয়ার? তো তাহলে দেখো আমরা ইকুয়েশনটা পেলাম। আমরা যদি আবার লিখি এখানে জিনিসটা, যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থেটা। ওকে, এটা হচ্ছে, এখানে এক্স হচ্ছে কণার সরণ, লিখে ফেলো, এক্স হচ্ছে কণার সরণ, যেই কণাটা পর্যাবৃত্ত গতি দিচ্ছে, কণার সরণ হচ্ছে এ, আর সর্বোচ্চ সরণ বা বিস্তার, সরি, কণার সরণ হচ্ছে এক্স, সর্বোচ্চ সরণ বা বিস্তার হচ্ছে এ, এটা হচ্ছে কণার বিস্তার। ক্লিয়ার? তো এখন দেখো এই যে থেটা কোণ বা থেটা অ্যাঙ্গেল প্রডিউস করলো, সেন্টারে যে থেটা অ্যাঙ্গেলটা প্রডিউস করলো, এই থেটা অ্যাঙ্গেলটা আমরা কিভাবে টাইমের রেসপেক্টে কিভাবে লিখতে পারি, যদি আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা হয়, তাহলে আমরা টাইমের রেসপেক্টে এই জিনিসটা কিভাবে লিখতে পারি, থেটা ইজ ইকুয়াল টু ওমেগা টি লিখতে পারি, রাইট? তো আমরা এখানে থেটা ইজ ইকুয়াল টু যদি ওমেগা টি লিখতে পারি, এই ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ক্লিয়ার? এ সাইন ওমেগা টি। এখন দেখো এখানে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এটা কিসের ইকুয়েশন? এই ইকুয়েশনটা হচ্ছে কণার সরণের ইকুয়েশন। ওকে, কণার সরণের ইকুয়েশন। টি টাইমে কণার সরণ, এটা হচ্ছে এ, এটাকে বলবো আমরা বিস্তার, ওমেগাকে বলবো হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এই ক্ষেত্রে কৌণিক ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। আমরা কথাগুলো যদি লিখে নিই, আমরা প্রত্যেকটার পরিচয় দিয়ে দিই। এ হচ্ছে বিস্তার, বি ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, টি হচ্ছে টাইম বা সময়। এক্স কি, টি সময় পর কণার সরণ, টি সময় পর কণার সরণ। ক্লিয়ার? তো এটা আমরা পাইলাম সরণের ইকুয়েশন, রাইট? তো এখন খেয়াল করো, এইখানে আমরা ফার্স্টে যে কেসটা দেখলাম, সেখানে আমরা দেখছি যে একদম শুরু থেকে গতিটা, মানে যখন এটা শুরু হয়েছে, পর্যাবৃত্ত গতিটা শুরু হয়েছে, কণার গতিটা শুরু হয়েছে, দ্যাট মিনস টাইম যখন 0, তখন আমার কৌণিক যে কোণ যে মাঝখানে প্রডিউস হয়েছিল সেটা ছিল কি 0।
অর্থাৎ আদি দশা ছিল হচ্ছে 0। এখন আমরা আরেকটা জিনিস দেখব, এখানে আমরা কৌণিক একটা দশা আদি দশা ছিল, একটা আদি দশা আমরা ছিল এটা ধরে নিব। আদি দশা যদি থাকে, খেয়াল করো এটা হচ্ছে সেন্টার, আদি একটা দশা আছে, অর্থাৎ শুরুটা একটা দশা আছে। তো এই দশাটাকে আমরা, দশা কোণটাকে আমরা ধরে নিতে পারি ডেল্টা। ওকে, দশা কোণকে ধরে নিলাম ডেল্টা। তো টাইম যখন 0 তখন পজিশন হচ্ছে এই জায়গায়, এইখানে আসছে সে। ওকে, পার্টিকেলটা আছে এই জায়গায় টাইম যখন 0। তারপরে মনে করো টি টাইম পরে এই পজিশনে আসলো, টি টাইম পরে এই পজিশনে আসলো। ওকে, তাহলে আমাকে বলো যে এইখানে অ্যাকচুয়ালি কি হবে। তো এইখানে এখন আদি একটা দশা ছিল, রাইট, একটা দশা কোণ ছিল। তো লিখে ফেলো আদি দশা হচ্ছে এখানে আদি দশা বা দশা কোণ, আদি দশা কোণ হচ্ছে এখানে ডেল্টা। আদি দশা কোণ যদি ডেল্টা হয়, খেয়াল করে দেখো সরণটা কেমন হবে। ইকুয়েশনটা যখন আদি দশা 0 হয়েছে, এক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখছিলাম, এ সাইন ওমেগা টি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই, এখানে থেটাটা কি আমরা একটু লিখে দিলে বেটার হইতো। এখানে থেটা হচ্ছে দশা, দশা বা দশা কোণ। ওকে, তাহলে ওমেগা টিটা হচ্ছে দশা। এখন দেখো যে আদি দশা যদি একটা থাকে, তাহলে আমরা থেটা প্লাস ডেল্টা লিখতে পারি না সরণ। এই কোণটা হলো থেটা, থেটা কোণ প্রডিউস করলো টি টাইমে। ওকে, তো তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, রেড কালার দ্বারা দেখা, এটা থেটা প্লাস ডেল্টা। তাহলে থেটা আমরা কি লিখছিলাম, থেটাকে আমরা লিখতে পারছিলাম ওমেগা টি, রাইট। তাহলে এখানে ওমেগা টি প্লাস ডেল্টা। ওকে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা লিখা যায়, যেখানে ডেল্টা হচ্ছে আদি দশা, অর্থাৎ টাইম যখন 0 তখন দশা হচ্ছে ডেল্টা। তাহলে আমাকে বলো যে টাইম যদি টি হয়, টাইম টি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, টি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, সেই ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু কি হবে, এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারতাম কি, এ সাইন ডেল্টা। ওকে, যেখানে ডেল্টা হচ্ছে আদি দশা। ক্লিয়ার, আদি বলতে বোঝানো হয় টাইম 0, আর টাইম যখন 0 তখন একটা দশা তার আসছে, সেটা হচ্ছে ডেল্টা। তাহলে আমরা টাইম যখন 0 অর্থাৎ আদিতে সরণ কত লিখতে পারতাম, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ডেল্টা। ওকে, আশা করি জিনিসটা বুঝে গেছে। তো এই এক্সটাকে এখানে আমরা কি বলতে পারি, কণার আদি সরণ, কণার আদি সরণ। ক্লিয়ার, তো যদি আদি সরণ থাকে সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশন এটা ইউজ করব, আদি সরণ না থাকলেও এই ইকুয়েশন ইউজ করব। এই ইকুয়েশন ইউজ করলে তো কোনো সমস্যা নেই, তাই না? কারণ আদি সরণ যদি না থাকে ডেল্টার মান 0 বসায় দিব। বা আদি দশা যদি না থাকে তাহলে ডেল্টার মান আমরা 0 বসায় দিব। ওকে, তো আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারবো সব জায়গায়। এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা হচ্ছে কণার সরণের ইকুয়েশন। এক্স হচ্ছে কণার সরণ, কণার সরণকে যদি তুমি ওয়াই দ্বারা প্রকাশ করতে চাও করতে পারো, এটা তোমার ইচ্ছা। আবার এইখানে টি যখন 0 তখন আদি দশা হচ্ছে ডেল্টা, তাহলে তখন সরণ কত হবে, তখন সরণ এক্স ইজ ইকুয়াল টু হবে এ সাইন ডেল্টা। তো এক্স এখানে আদি সরণ। ক্লিয়ার, তো এখন আসো আমরা জানি যে সরণকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পেয়ে যাই, সরণকে ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি পাই। তাহলে এই যে সরণকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি ডিএক্স বাই ডিটি বা ডিডিটি অফ এক্স, তাহলে খেয়াল করো এক্সটার কেমন ছিল, ডিডিটি অফ এ সাইন
ওমেগা টি প্লাস ডেল্টা ছিল, রাইট? ওমেগা টি প্লাস ডেল্টা, ওকে। তো এখন দেখো এখানে কি লিখা যায়, এইখান থেকে আমরা এ হচ্ছে বিস্তার বাইরে নিয়ে আসতে পারি, সাইনকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই, কজ, রাইট? সাইনকে ডিফারেন্সিয়েট করলে পাই কজ, আবার দেখো ওমেগা টিকে করলে পাই কি, ওমেগা। তাহলে চেইন রুল অ্যাপ্লাই করলে আমরা এখানে লিখতে পারি এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা, ক্লিয়ার? এখন খেয়াল করো এই যে কজ ওমেগা টি প্লাস ডেল্টা, এটাকে আমরা কি লিখতে পারতাম একটু মনে করে দেখো। আমরা একটা ফর্মুলা শিখছিলাম ট্রাইগোনোমেট্রিতে, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ওকে। তো তাহলে আমাকে এখন বলো যে এখানে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা ইজ ইকুয়াল টু 1 লেখা যেত এখানে, তাই তো? তাহলে আমাকে বলো যে কজ থিটা সমান সমান এখানে কি লেখা যায়, কজ থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা যদি লিখতাম কজ ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে আমরা কি লিখতে পারতাম, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। কোনো কোশ্চেন আছে? তো তাহলে খেয়াল করো, আমরা যদি আবার জিনিসটা দেখাই, যে আমরা একটা ফর্মুলা দেখছিলাম না, যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে সাইন ওমেগা টি প্লাস ডেল্টাকে কি লেখা যায়, ওমেগা টি প্লাস ডেল্টাকে কি লেখা যায়, তো এক্স বাই এ। তাহলে খেয়াল করো এখানে আমরা সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টাকে কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা কি হবে, এক্স বাই এ হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার লেখা যায়। তাহলে বসায় দিই মানটা, এ ওমেগা ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ক্লিয়ার? তাহলে খেয়াল করো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এ ওমেগা রুট ওভার 1 এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, ক্লিয়ার? তারপরের লাইনে আমরা কি লিখতে পারি, লাস্ট লাইন ছিল হচ্ছে এ ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, রাইট? তো এইখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার লিখতে পারি না, এই যে এইভাবে এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার লিখা যায় অবশ্যই, এ ওমেগা ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ও সরি আবার তো আগের জায়গায় চলে গেলাম, সরি আবার আগের জায়গায় চলে গেলাম। তো খেয়াল করো এইখান থেকে আমরা কি লিখতে পারি, যে নিচে যদি রুট করি এ স্কোয়ার, এটাকে রুট ওভার করলে কি হয়, এ হয়ে যায়, এটা বাইরে চলে আসে। তাহলে আমরা কি লিখতে পারি, এ ওমেগা ইন্টু 1 বাই এ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এ কাটাকাটি যায়, এ যদি কাটাকাটি যায় তাহলে ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার ভি এর ইকুয়েশন, ক্লিয়ার? এটা হচ্ছে ভি এর ইকুয়েশন। এখানে কোনটা কি আমরা যদি একটু বলি, খেয়াল করো আমরা আগেও কিন্তু দেখাইছিলাম কোনটা কি, ওমেগা কি, ওমেগা ছিল হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, রাইট? কৌণিক কম্পাঙ্ক। এ কি, এ হচ্ছে বিস্তার, কণার বিস্তার। আর এক্স কি, এক্স হচ্ছে সরণ, এক্স সরণের সময় বেগ হচ্ছে, ভেলোসিটি হচ্ছে ভি, ক্লিয়ার? তাহলে এখানে আমরা আরেকটা ইকুয়েশন দেখাতে পারি, যে ভি এর মান ম্যাক্সিমাম হবে কখন, অর্থাৎ ভি ম্যাক্স সর্বোচ্চ বেগ পাওয়া যাবে কখন। খেয়াল করো এই ইকুয়েশনটার দিকে তাকাও, ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার।
তো এক্স এর মান যখন 0 তখন এই রাশিটা কি সর্বোচ্চ হয়ে যাবে না? মানে এক্স স্কোয়ার যখন 0 হবে বা এক্স যখন 0 হবে তখন এই রাশিটা সর্বোচ্চ হয়ে যাবে। তো খেয়াল করো, এক্স যখন 0 হয় তখন ইকুয়েশনটা কীরকম হয়ে যায়? ইকুয়েশনটা আমরা লিখতে পারি ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। দ্যাট মিনস কি এ স্কোয়ার রুট ওভার স্কোয়ার মানে ওমেগা ইন্টু এ, এটা লিখতে পারি না? এক্স ইজ ইকুয়াল টু যখন 0, তাহলে যখন কণার সরণ 0 তখন বেগ হবে সর্বোচ্চ। এই ডিসিশন নেওয়া যায় অবশ্যই যে যখন কণার সরণ 0, কণার সরণ যখন 0 তখন বেগ, কণার বেগ সর্বোচ্চ। ক্লিয়ার? বেগের মানটা কত? ওমেগা ইন্টু এ। এ হচ্ছে বিস্তার, এটা কনস্ট্যান্ট, আর ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ক্লিয়ার? আশা করি জিনিসটা বুঝে গেছে। তো আমরা ভি বের করতে পারবো, এটা হচ্ছে কিসের ফাংশন হিসেবে বের করলাম? এক্স এর ফাংশন। ওকে, সরণের ফাংশন হিসেবে ভি বের করতে পারবো, আবার সর্বোচ্চ বেগ বের করতে পারবো ভি ম্যাক্স। তারপরে দেখো এখানে আরেকটা জিনিস আমরা দেখাই নেই, এখানে কণার সরণটা আমরা বের করছিলাম। ওকে, এবং কণার সর্বোচ্চ সরণটা কি? কণার সরণ এক্স ইজ ইকুয়াল টু আমরা দেখাইছিলাম এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, যেখানে ডেল্টা হচ্ছে আদি দশা। তো এখন আমাকে বলো যে সর্বোচ্চ সরণটা কি? এক্স ম্যাক্স। এক্স ম্যাক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ সরণ কি? বিস্তার। বলছিলাম আমরা এই কথাটা যে সর্বোচ্চ সরণ হচ্ছে বিস্তার। তাহলে সর্বোচ্চ সরণ ইজ ইকুয়াল টু এক্স ম্যাক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এ, রাইট? এক্স ম্যাক্স ইজ ইকুয়াল টু এ। ক্লিয়ার? তো এখন দেখো আমরা জানি কি, আমরা যদি সরণকে ডিফারেন্সিয়েট করলে বেগ, আর বেগকে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাবো। ওকে, তো এখন দেখো আমরা যদি বেগকে ডিফারেন্সিয়েট করি, ডিডিটি অফ ভি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারতাম? ডিটি অফ ভি কত পাইছিলাম বলো? এ ওমেগা, দেখো এখানে এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা, এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা, এটা বসায় দাও। এ ওমেগা ইন্টু কজ ওমেগা টি প্লাস ডেল্টা। তো এখন দেখো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, বাহিরে চলে আসে কি এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, রাইট? আর এখন ওমেগা টি প্লাস ডেল্টাকে করলে কি হবে? ওমেগা। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? এ ওমেগা স্কোয়ার মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, রাইট? তাহলে খেয়াল করো যে আমরা এটাকে এভাবে লিখতে পারি না? মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তো এখন আমাকে বলো এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এইটুকু মানে কি? এইটুকু সরণ না? আমার সরণের ইকুয়েশন এটা। তাহলে আমরা এখানে ওমেগা স্কোয়ার ইন্টু এক্স লিখতে পারি। ক্লিয়ার? তো এটাই কি? বেগের অন্তরজ বা ত্বরণ। আমরা এ ইজ ইকুয়াল টু এই ইকুয়েশনটা লিখতে পারি। ক্লিয়ার? এখন আমাকে বলো যে সর্বোচ্চ ত্বরণ আমরা কিভাবে পাবো? এক্স এর মান যখন সব থেকে বেশি, যেহেতু এটা হচ্ছে এক্স এর ফাংশন, আমি এক্স এর ফাংশন হিসেবে ত্বরণকে দেখাইছি। একটু আগে লাস্ট পেজে এক্স এর ফাংশন হিসেবে বেগকে দেখাইছি। ক্লিয়ার? আর তার আগে আমরা কণার সরণ এক্সকে টি এর ফাংশন হিসেবে দেখাইছি। টাইমের ফাংশন হচ্ছে এক্স, আবার আমরা দেখাইছি ভেলোসিটি হচ্ছে এক্স এর ফাংশন বা সরণের ফাংশন। আবার এখন আমরা দেখাইলাম এক্সেলারেশনও কি এক্স এর ফাংশন বা সরণের ফাংশন। এখন খেয়াল করো যে
সর্বোচ্চ সরণ কিভাবে পাবো? এক্স এর মান কত হলে আমরা সর্বোচ্চ সরণ পাবো? খেয়াল করো, এক্স এর মান যখন সর্বোচ্চ, তো এক্স এর সর্বোচ্চ মান মানে কি? সর্বোচ্চ সরণ মানে বিস্তার, তাহলে এক্স এর সর্বোচ্চ মান আমরা দেখাইছিলাম এ। তাহলে আমরা এ ম্যাক্স কখন পাবো? ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন পাবো হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার ইন্টু এ, বা এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড বা বিস্তার। ক্লিয়ার? আশা করি ফর্মুলাগুলো, ইকুয়েশনগুলো বুঝে গেছে। ইজি। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে আমরা আরও কিছু জিনিস দেখি, যে আমরা সরণকে দেখলাম টাইমের ফাংশন হিসেবে দেখছি সরণ, তারপরে আমরা বেগকে দেখছি, বেগের ইকুয়েশনটা দেখছি হচ্ছে সরণের ফাংশন হিসেবে, তারপরে আমরা ত্বরণের ইকুয়েশন দেখছি, সেটাও কি সরণের ফাংশন হিসেবে দেখছি, এবং সর্বোচ্চ সরণ, সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ ত্বরণ এইগুলাও আমরা দেখছি কখন হয়, সেগুলো আমরা বুঝলাম। তো এখন যদি আমরা আবার একটু দেখি যে সর্বোচ্চ বেগ আমরা কখন পাই? যখন সরণ 0 তখন বেগ হচ্ছে সর্বোচ্চ। ক্লিয়ার? তারপরে দেখো সর্বোচ্চ ত্বরণ কখন পাই? যখন সরণ সর্বোচ্চ তখন ত্বরণ সর্বোচ্চ। ক্লিয়ার? কেননা সর্বোচ্চ সরণ আমরা দেখছিলাম এ, বিস্তার। ওকে, তো যখন আমরা বিস্তারে আসি তখন ত্বরণ সর্বোচ্চ। আবার যখন আমরা একদম সাম্যাবস্থায় আসি, অর্থাৎ যখন সরণ শূন্য, তখন আমরা বেগ পাইছি সর্বোচ্চ। তো এই জিনিসগুলো একটু দেখে নিও, ভালোভাবে দেখে নিও, খুবই সহজ জিনিস। এখন আসো পর্যায়কাল। পর্যায়কাল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? আমাদের এই কনসেপ্টে নিশ্চয়ই আছে যে পর্যায়কাল কি। পর্যায়কাল হচ্ছে যে আমরা বলছিলাম যে একটা নির্দিষ্ট বিন্দুকে, পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে বলছিলাম যে পর্যাবৃত্ত গতি হচ্ছে সেই গতি যে কোনো বস্তু কণার একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিকে অতিক্রম করবে। ওকে, একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করবে। তো এই যে একটা নির্দিষ্ট সময় পর পর, এই নির্দিষ্ট সময়টাই হচ্ছে কি ওই পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার পর্যায়কাল। ক্লিয়ার? পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণার পর্যায়কাল। এখন খেয়াল করো, এই পর্যায়কালকে আমরা কিভাবে লিখতে পারি? যদি সার্কুলার প্যাথে একটা কণা ঘুরতে থাকে, তখন আমরা এর পর্যায়কালকে এভাবে লিখতে পারি, ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু 2 পাই ওমেগা। ওকে, 2 পাই ওমেগা। তো এই ওমেগা ইজ ইকুয়াল টু কি লিখা আছে এটা একটু আমরা পরে দেখাবো, একটু পরেই দেখাচ্ছি। তো এখন আসো কম্পাঙ্ক। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি আমরা বুঝি যে 1 সেকেন্ডে যতগুলো কম্পন হইতেছে সেটাই কি কম্পাঙ্ক। 1 সেকেন্ডে কম্পন সংখ্যা বা 1 সেকেন্ডে কম্পনের অঙ্ক সংখ্যা, সেটাই হচ্ছে কম্পাঙ্ক। 1 সেকেন্ডে কম্পাঙ্কের অঙ্ক সংখ্যা মানে কতবার কম্পন হয়েছে, পূর্ণ কম্পন, সেটাই হচ্ছে কি কম্পাঙ্ক। তাহলে আমরা কম্পাঙ্ককে কি লিখতে পারি? যদি পর্যায়কাল টি হয়, কম্পাঙ্ককে আমরা লিখতে পারি f ইজ ইকুয়াল টু 1/t। রাইট? টি টাইমে কম্পন হয়েছে একটা, অর্থাৎ একক সময়ে কম্পন হয়েছে কত? 1/t-টা। ক্লিয়ার? টি সময়ে কম্পন হয়েছে একটা, অতএব একক সময়ে কম্পন হয়েছে 1/t-টা। তাহলে ওইটাই হচ্ছে কম্পাঙ্ক, f ইজ ইকুয়াল টু 1/t লিখে যায়। তাহলে খেয়াল করো, f ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি আবার? t ইজ ইকুয়াল টু আমরা জানি 2 পাই ওমেগা। তাহলে 1/t ইজ ইকুয়াল টু কি হবে? 1/t ইজ ইকুয়াল টু হবে ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। এটা লিখা যায়। ক্লিয়ার? টি এর মান এখানে জাস্ট বসায় দাও, টি এর মান বসাই দিলে আমরা এই জিনিসটা পাই। আশা করি জিনিসটা বুঝে গেছে। তো এখন আসো ওমেগাকে আরেকটা ভাবে আমরা লিখতে পারি। তো কিভাবে লিখতে পারি খেয়াল করো, এখানে আমরা একটা ফার্স্ট একটা স্প্রিং দেখাই। একটা স্প্রিং, এই যে একটা স্প্রিং। ওকে, তো এই স্প্রিং এর সাথে আমরা একটা বস্তু যুক্ত করে দিলাম, একটা বস্তু রেড কালার দ্বারা একটা অবজেক্ট যুক্ত করে দিলাম। এই যে একটা অবজেক্ট,
ওকে, তো এখন এই বস্তুটাকে কিছু দূর আমরা টেনে, মানে বস্তুটাকে টানলাম, তার ফলে স্প্রিংটা কি হইলো, প্রসারিত হইলো। তো মনে করো আমরা স্প্রিংটাকে টেনে কিছু দূর নিলাম, এই যে বস্তুটাকে টেনে কিছু দূর নিলাম, অর্থাৎ স্প্রিংটাও প্রসারিত হইলো। ওকে, তো এখন খেয়াল করো কতটুকু সরণ হইলো, স্প্রিংয়ের সরণ বা বস্তুর সরণ কতটুকু হইলো, এইটুকু আমরা ধরলাম এক্স পরিমাণ প্রসারিত করলাম। ক্লিয়ার? এক্স পরিমাণ যদি প্রসারিত করি স্প্রিংটাকে বা বস্তুটাকে এক্স মিটার সরাইলাম, তো খেয়াল করো এখান থেকে আমরা কি পাইতে পারি, স্প্রিং বলটা কত হবে, এফ এস ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এই জিনিসটা আমরা কিন্তু দেখাইছিলাম কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টারেও, তাই না? যে স্প্রিংয়ের প্রত্যয়নী বল বা স্প্রিং বল এফ এস ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। কে হচ্ছে যেখানে স্প্রিং ধ্রুবক, আর এক্স হচ্ছে যতটুকু প্রসারিত করা হয়েছে। তো এখন খেয়াল করো আমরা এফ এর একটা ইকুয়েশন কি জানি, এফ ইজ ইকুয়াল টু এম এ, নিউটনের সূত্র। তাহলে দেখো আমরা লিখতে পারি এম এ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, রাইট? এম এ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তো খেয়াল করো স্প্রিংয়ের এই গতিটা যদি পর্যাবৃত্ত গতি হয়, যে স্প্রিংটাকে আমরা এক্স মিটার প্রসারিত করলাম, কোনো একটা বস্তু বেঁধে ওই বস্তুটাকে এক্স মিটার সরাইলাম, মানে স্প্রিংটাও এক্স মিটার প্রসারিত হইলো। বস্তুটা না দেখাইলেও হইতো, জাস্ট বোঝানোর জন্য দেখাইলাম। বস্তুটাকে এক্স মিটার টেনে প্রসারিত করলাম বা স্প্রিংটাকে এক্স মিটার টেনে প্রসারিত করলাম, বস্তুটাকে এক্স মিটার সরাইলাম বা স্প্রিংটাকে এক্স মিটার প্রসারিত করলাম, এর ফলে কি হইল, একটা স্প্রিং বল সৃষ্টি হইলো যেটার মান হচ্ছে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এখন খেয়াল করো এই যে যে গতিটা লাভ করবে এখন স্প্রিংটা, আমরা যদি বস্তুটাকে ছেড়ে দিই এক্স মিটার প্রসারিত করে, বস্তুটাকে ছেড়ে দিলে যেই স্প্রিংটা একটা গতি লাভ করবে, এই গতিটা হচ্ছে পর্যাবৃত্ত গতি বা সরল ছন্দিত স্পন্দন গতি। তো তাহলে আমরা এম এটাকে কি লিখতে পারি, একটু মনে করে দেখো, এটাকে আমরা কি লিখতে পারি, এম ইন্টু এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি না মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। কেননা আমরা দেখছি যে এর ইকুয়েশনটা কি দেখছি এখানে, খেয়াল করো এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো আমরা এখানে লিখতে পারি এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এটা বসায় দিই, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে খেয়াল কর ভাই এখানে কি লেখা যায়, এক্স এক্স মোকাবেলা, তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এম ইজ ইকুয়াল টু মাইনাস কে। তো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা কি লিখতে পারি, ওমেগা স্কোয়ার এম ইজ ইকুয়াল টু কে। তাহলে উভয় পক্ষকে যদি আমরা এম দ্বারা ভাগ করে দিই তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কে বাই এম। তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি ওমেগা ইজ ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার কে বাই এম। এমটা অ্যাকচুয়ালি কি ছিল বলো দেখি, এমটা হচ্ছে যেই বস্তুটা ঝুলানোর ফলে প্রসারিত হলো, ওকে, এই বস্তুটার ভর। ক্লিয়ার? তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে এম লিখতে পারি। তো এখন খেয়াল করো এখানেও আমরা এই জিনিসটা লিখে ফেলি, ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, রুট ওভার কে বাই এম। তো তাহলে এখানে যদি আমরা ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম করি তাহলে কি হয়, 2 পাই ইন্টু রুট ওভার এম বাই কে, এটা লিখা যায়। আবার কম্পাঙ্ককে কি লিখা যায়, তো 1/2 পাই রুট ওভার কে বাই এম। ক্লিয়ার? তো এগুলোও কি আমার এক একটা ইকুয়েশন, এটা হচ্ছে কম্পাঙ্কের ইকুয়েশন, এটা হচ্ছে কি পর্যায়কালের ইকুয়েশন। আশা করি বুঝে গেছে জিনিসগুলো। এখন আসো আমরা আরেকটা জিনিস দেখাই এখানে, যে আমরা একটু আগেই দেখালাম এম এ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটাই কোনো আপত্তি নাই লিখতে। তাহলে দেখো
এটাকে কি বলা যায়, ত্বরণকে কি বলা যায়, ভেলোসিটির ফার্স্ট ডেরিভেটিভ। ওকে, ত্বরণ বা অ্যাক্সেলারেশন হচ্ছে ভেলোসিটির ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে আমরা ভেলোসিটিকে আবার বলতে পারি ডিসপ্লেসমেন্ট বা সরণের ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে আমরা অ্যাক্সেলারেশন বা ত্বরণকে বলতে পারি ডিসপ্লেসমেন্টের সেকেন্ড ডেরিভেটিভ, রাইট? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি না, এটাকে লিখতে পারি সরণ এক্স এর সেকেন্ড ডেরিভেটিভ, ক্লিয়ার, ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে খেয়াল করো এইখান থেকে আমরা কি লিখতে পারি, কে ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, খেয়াল করে দেখো কে ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মাইনাস কে ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এম, রাইট? তাহলে উভয় পক্ষ যদি আমি এম এম মোকাবেলা করি বা উভয় পক্ষকে যদি আমি এম দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা এই লাইনে কি লিখতে পারি, পরের লাইনে লিখতে পারি ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, রাইট? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, আচ্ছা এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখি একটু সুন্দর করে, উভয় পক্ষে যদি আমরা ওমেগা স্কোয়ার এক্স যোগ করে দিই, তাহলে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার এক্স প্লাস ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, ক্লিয়ার? তো এই ইকুয়েশনটা কি মনে পড়ে? এই ইকুয়েশনটা কি আমরা দেখাইছিলাম সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ, রাইট? ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, ক্লিয়ার? ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, বা বাংলা এই কথাটা আমরা লিখতে পারি সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ। তো এই সমীকরণ দিয়ে আমরা মাঝে মাঝেই এমসিকিউ সলভ করে ফেলতে পারবো। কিছু এমসিকিউ আমার থাকবে এই আকারের কিছু সমীকরণ দেওয়া থাকবে, যেখানে এই যে ওমেগা স্কোয়ারের জায়গায় একটা সংখ্যা বলা থাকবে, এখান থেকে আমরা ওমেগার মানটা বা কৌণিক কম্পাঙ্কের মানটা বের করে ফেলতে পারি। তো যখন আমরা ম্যাথ করবো তখন জিনিসটা আরো ক্লিয়ার হবে। ওকে, তো ব্যবকলনীয় সমীকরণটা আমরা কিভাবে পাই আশা করি বুঝে গেছে, সরল ছন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ। তো এখন আসো যে আমরা গতিশক্তি বিভব শক্তি জিনিসটা দেখি। সরল ছন্দিত গতিসম্পন্ন কণার গতিশক্তি এবং বিভব শক্তি। তো খেয়াল করো যে গতিশক্তি ইজ ইকুয়াল টু আমরা সবসময় জানি হাফ এম ভি স্কোয়ার, রাইট? যেখানে ভি হচ্ছে ভেলোসিটি বা বেগ আর বস্তুর ভর হচ্ছে এম। তাহলে খেয়াল করো এখান থেকে আমরা কি লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, একটু মনে করে দেখো ভি এর ইকুয়েশনটা আমরা কি লিখছিলাম, মনে আছে নিশ্চয়ই? ভি ইজ ইকুয়াল টু আমরা লিখছিলাম সরল ছন্দিত গতিসম্পন্ন কণার ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু লিখছিলাম ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রাইট? তাহলে ভি স্কোয়ার যেহেতু আছে এই পুরাটার স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো হাফ ইন্টু এম ওমেগা স্কোয়ার আর এই রুটটা চলে যায় এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে খেয়াল করো ওমেগা স্কোয়ার এম বা এম ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখা যায়, কে লিখা যায় না? কে অবশ্যই লিখা যায়। তাহলে এই জিনিসটাই কি হয়ে গেল আমার গতিশক্তির ইকুয়েশন, সরল ছন্দিত গতিসম্পন্ন কণার গতিশক্তির ইকুয়েশন, ক্লিয়ার? আশা করি জিনিসটা বুঝতে পারছো। এটা আমরা কিসের ফাংশন হিসেবে প্রকাশ করছি? এটা আমরা প্রকাশ করছি সরণের ফাংশন হিসেবে, এক্স বা সরণ। তো এখন তোমার কাছে আমার কোশ্চেন যে এইখানে সর্বোচ্চ গতিশক্তি আমরা কখন পাবো? এইখানে সর্বোচ্চ গতিশক্তি কখন পাবো? খেয়াল করে দেখো
যখন এক্স এর মান 0 তখন এই রাশিটার মান সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ গতিশক্তি আমরা পাবো যখন এক্স এর মান 0 হবে, অর্থাৎ সর্বোচ্চ গতিশক্তি ই কে ম্যাক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি হাফ কে এ স্কোয়ার, রাইট? কারণ তখন এক্স হবে 0, যখন এক্স 0 তখন গতিশক্তি সর্বোচ্চ। আবার আমরা ওই কনসেপ্ট দিয়ে কাজে লাগাতে পারি, যখন বেগ সর্বোচ্চ তখন কি গতিশক্তি সর্বোচ্চ। কমন সেন্স, যেহেতু ক্লাসিক্যাল ফিজিক্সে বা ক্লাসিক্যাল মেকানিক্সে আমার এম কনস্ট্যান্ট, ক্লাসিক্যাল ফিজিক্সে বা ক্লাসিক্যাল মেকানিক্সে এম হচ্ছে কনস্ট্যান্ট, নিউটনীয় ফিজিক্সে এম কনস্ট্যান্ট। এই কারণে আমরা বলতে পারি যে ভি যখন বেশি হবে তখন গতিশক্তি বেশি হবে, বেগ বেশি হলে গতিশক্তি বেশি হবে। তাহলে বেগ যখন সর্বোচ্চ, গতিশক্তি সর্বোচ্চ, তাহলে আমরা বলতে পারি যে যখন যেই কন্ডিশনে ভি হচ্ছে ম্যাক্সিমাম সেই কন্ডিশনেই গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জিও ম্যাক্সিমাম। তো ভেলোসিটি ম্যাক্সিমাম কখন? ভেলোসিটি ম্যাক্সিমাম হচ্ছে যখন এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে গতিশক্তি সর্বোচ্চ হবে কখন? যখন এক্স ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ যখন সরণ 0 তখন বেগ সর্বোচ্চ, ক্লিয়ার? এবং গতিশক্তিও সর্বোচ্চ। তো এখন আসি আমরা পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। ইপি ইজ ইকুয়াল টু কি লেখা যায় খেয়াল করো। একটা সরল ছন্দিত গতিসম্পন্ন কণা বা সিম্পল হারমোনিক মোশনে যেটা আছে সেই কণাটার ক্ষেত্রে আমরা ইপি কি লিখতে পারি একদম বেসিক থেকে, যে যতটুকু কাজ করা হয়েছে কণার সরণের জন্য, এক্স পরিমাণ সরণের জন্য যেইটুকু কাজ করা হয়েছে সেটাই কি বিভব শক্তি হিসেবে জমা হবে। কোনো একটা বস্তুর এক্স পরিমাণ সরণের জন্য ওই বস্তুর উপর যেই পরিমাণ কাজ করা হয়েছে সেটাই কি ওই বস্তুর ভিতরে বিভব শক্তি হিসেবে জমা হবে। তাহলে আমরা ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি না, ইপি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি এক্স লিখতে পারি। তাহলে খেয়াল করো, এক্স পরিমাণ যদি সরণ হয়, 0 থেকে এক্স পরিমাণ সরণ হয়েছে, আগে ছিল 0 পজিশনে, এখন আছে এক্স পজিশনে। 0 থেকে এক্স মিটার সরণ হইলো, তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করলে কি পাই খেয়াল করো। আচ্ছা, এখানে এফ কে আমার এক্স এর ফাংশন হিসেবে দেখাতে হবে, তাহলে এফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি কে এক্স, রাইট? কে এক্স। তাহলে খেয়াল করো এখান থেকে আমরা কি লিখতে পারি, কে হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, আপার লিমিট এক্স, লোয়ার লিমিট 0। তো খেয়াল করো এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই 2, রাইট? তাহলে এটাকে একটু সুন্দর করে আমরা লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার, রাইট? আপার লিমিট লোয়ার লিমিট দেখাই দিলাম, না হলে হয়তো বুঝতে সমস্যা হতে পারতো। বসায় দাও। তাহলে আমরা ইপি ইজ ইকুয়াল টু কি পাইলাম, পোটেনশিয়াল এনার্জি ইকুয়েশন পাইলাম, ইপি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, রাইট? এটাকে আমরা কিসের ফাংশন হিসেবে দেখালাম? সরণের ফাংশন বা ডিসপ্লেসমেন্টের ফাংশন হিসেবে। তো এখন আমার কোশ্চেন তোমার কাছে যে সর্বোচ্চ বিভব শক্তি কখন পাবো, ইপি ম্যাক্স অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম কখন হবে? খেয়াল করে দেখো, যখন হাফ কে এক্স স্কোয়ার ম্যাক্সিমাম হবে, তো কে তো কনস্ট্যান্ট, তাহলে এক্স যখন ম্যাক্সিমাম হবে তখনই কি পোটেনশিয়াল এনার্জি ইপি ম্যাক্সিমাম হবে। তো এক্স ম্যাক্সিমাম মানে কি সরণ ম্যাক্সিমাম। তো সরণ ম্যাক্সিমাম কখন হবে? সর্বোচ্চ সরণ অর্থাৎ বিস্তার যখন, তখন। তাহলে আমরা এখানে লিখতে পারি কি বলো, হাফ কে এ স্কোয়ার, রাইট? এটাই হচ্ছে কি ইপি ম্যাক্স বা ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? তো দেখো এখানে আমরা বলতে পারি যে
কখন আমরা সর্বোচ্চ বিভব শক্তি পাবো? আমরা বিস্তারে যখন থাকবে আমার কণাটা, সরল ছন্দিত গতিসম্পন্ন কণাটা যখন বিস্তারে থাকবে তখন আমরা সর্বোচ্চ বিভব শক্তি পাবো। তো এখন খেয়াল করো যে এক্স ইজ ইকুয়াল টু যখন এ হবে তখন গতিশক্তিটা কত হবে? 0 হবে। কিভাবে জিনিসটা যদি আমরা একটু দেখাই, যে আমার সরল ছন্দিত গতিসম্পন্ন কণার মোট যান্ত্রিক শক্তিটা তো সমান থাকবে, রাইট? টোটাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি বা মোট যান্ত্রিক শক্তি হবে সমান। তাহলে ই টোটাল ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ই টোটাল ইজ ইকুয়াল টু হচ্ছে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির সামেশন, রাইট? কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির সামেশন। তো কাইনেটিক এনার্জি ইকুয়েশনটা বলো, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে কাইনেটিক এনার্জির ইকুয়েশন। আর পোটেনশিয়াল এনার্জিটা দেখলাম হাফ কে এক্স স্কোয়ার, রাইট? তো এখন আমাকে বলো এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে কি পাই? হাফ কে এ স্কোয়ার, রাইট? তাহলে এটাই কি টোটাল এনার্জি। তো এখন আমরা যদি মেকানিক্যাল এনার্জির কনজারভেশন লটা ফলো করি তাহলে আমরা লিখতে পারি যে যখন ই কে ম্যাক্সিমাম তখন কি ইপি মিনিমাম, রাইট? ইপি মিনিমাম বা সর্বনিম্ন। গতিশক্তি যখন সর্বোচ্চ, বিভব শক্তি তখন সর্বনিম্ন। তাহলে ই কে ম্যাক্সের ইকুয়েশনটা কত পাইলাম বলো? ই কে ম্যাক্সিমাম যখন হচ্ছে এক্স এর মান 0, রাইট? এক্স এর মানটা যখন 0 তখন হচ্ছে গতিশক্তি সর্বোচ্চ। তাহলে খেয়াল করো কোন পজিশনে গতিশক্তি সর্বোচ্চ এবং বিভব শক্তি সর্বনিম্ন। পজিশনটা যদি আমরা বলে দিই, পজিশনটা হচ্ছে x is equal to 0, রাইট? যখন x is equal to 0 তখন। ক্লিয়ার? তো এখন আসো আবার যে ই কে যখন মিনিমাম, অর্থাৎ কাইনেটিক এনার্জি বা গতিশক্তি যখন সর্বনিম্ন তখন পোটেনশিয়াল এনার্জি সর্বোচ্চ। তাহলে ইপি ম্যাক্স, এবং এটা কোন পজিশনে? আমরা দেখাইলাম যে ইপি ম্যাক্সিমাম হবে কখন? পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে যখন বিস্তারে থাকবে, সরল ছন্দিত গতিসম্পন্ন কণাটা বিস্তারে থাকবে, অর্থাৎ এক্স এর মান যখন এ হবে। ক্লিয়ার? আশা করি জিনিসটা বুঝে গেছে। আর টোটাল এনার্জি কি কনজার্ভ থাকবে, টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ। এই যে টোটাল মেকানিক্যাল এনার্জি সবসময় এই পজিশনে, মানটা হবে সবসময় হাফ কে এ স্কোয়ার। ক্লিয়ার? আশা করি জিনিসটা বুঝে গেছে। তো এখন আসি আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমার স্প্রিং এর সমবায়। স্প্রিং এর সমবায় টপিকের নাম লিখে নাও, স্প্রিং এর সমবায়। আমরা ধারকের সমবায়, রোধের সমবায়, এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করছি কিছুটা হলো। তো এখন স্প্রিং এর সমবায়টা কেমন একটু খেয়াল করে দেখো। একই প্রসিডিউর, যে মনে করো 3টা স্প্রিং আছে আমার কাছে, 3টা স্প্রিং আছে। এই যে একটা, তারপরে মনে করো এইটার সাথে আর একটা স্প্রিং আছে এরকম, আবার মনে করো এটার সাথে এরকম আর একটা আছে। ক্লিয়ার? 3টা স্প্রিং আছে এভাবে। তো প্রথম স্প্রিংটার স্প্রিং ধ্রুবক হচ্ছে K1, দ্বিতীয় স্প্রিংটার স্প্রিং ধ্রুবক হচ্ছে K2 এবং তৃতীয় স্প্রিংটার স্প্রিং ধ্রুবক হচ্ছে K3। তাহলে K1, K2 এন্ড হচ্ছে K3, 3টা স্প্রিং আছে। তো স্প্রিং এর এই 3টা স্প্রিং এর সাথে একদম লাস্টে যদি একটা বস্তু আমি ঝুলাই দিই, এখানে একটা বস্তু ঝুলিয়ে দিলাম, তাহলে এই বস্তুটা ঝুলানোর ফলে স্প্রিংটা প্রসারিত হবে। তখন আমার টোটাল স্প্রিং ধ্রুবকটা কত হবে? এই পুরো সিস্টেমের এই যে K1, K2, K3 স্প্রিং ধ্রুবক বিশিষ্ট 3টা স্প্রিং নিছি, এই যে একটা সিস্টেম তৈরি হয়েছে, এই সিস্টেমের টোটাল
স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবকটা কত হবে। তো এটা আমরা কিভাবে বের করব, খেয়াল করো এখানে কি শ্রেণীতে যুক্ত আছে নাকি সমান্তরালে যুক্ত আছে? অবশ্যই শ্রেণীতে আছে, তাহলে এটা কি স্প্রিংয়ের শ্রেণী সমবায়, রাইট? আমরা এটাকে লিখতে পারি স্প্রিংয়ের শ্রেণী সমবায়, যে একটার প্রথম প্রান্ত আর একটার দ্বিতীয় প্রান্ত এইভাবে যুক্ত আছে, কমন কোনো পয়েন্ট নাই, তাহলে আমরা এটাকে বলতে পারি স্প্রিংয়ের শ্রেণী সমবায়। তো স্প্রিংয়ের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যেটা হবে, আমরা এখানে জাস্ট ধারকের ফর্মুলাটা ইউজ করব, রোধ না ধারক। ধারকের ক্ষেত্রে কি ছিল, যখন শ্রেণীতে থাকে তখন কি রোধের সমান্তরালে থাকতে যেটা হয় সেটা হয়। তাহলে স্প্রিংয়ের যখন শ্রেণী সমবায়ে আছে তখন ফর্মুলাটা কি হবে, 1/ks, সিরিজে আছে যেহেতু তাই ks, 1/ks ইজ ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2 প্লাস 1/k3। ক্লিয়ার? তো এইখানে যদি 3টা না থেকে 4টা 5টা 6টা থাকতো করে ফেলতে পারতাম একইভাবে। তো মেইন জিনিসটা হচ্ছে এখানে যে স্প্রিং শ্রেণী সমবায়ে থাকলে টোটাল স্প্রিং ধ্রুবকটা কত হবে সেটা বের করা। ক্লিয়ার? আশা করি জিনিসটা বুঝতে পারছো, খুবই সহজ। জাস্ট রোধের উল্টাটা, স্প্রিংয়ের শ্রেণী সমবায়ে রোধের উল্টা ফর্মুলাটা, রোধের ক্ষেত্রে যা হয় স্প্রিংয়ের ক্ষেত্রে ঠিক বিপরীত। তো এখন আসো স্প্রিংগুলো যদি আমার সমান্তরালে সংযুক্ত থাকে সেক্ষেত্রে কেমন হয়, আমরা চিত্রটা দেখাই। তো খেয়াল করো, এই যে একটা স্প্রিং, এই যে আর একটা স্প্রিং, এই যে আর একটা স্প্রিং। তো প্রথম স্প্রিংটার স্প্রিং ধ্রুবক হচ্ছে k1, পরেরটার হচ্ছে k2 অ্যান্ড লাস্টেরটার হচ্ছে k3। ওকে, এখন খেয়াল করো এই তিনটা স্প্রিং কি একটার প্রথম প্রান্তের সাথে আরেকটা দ্বিতীয় প্রান্তে এভাবে যুক্ত আছে? যুক্ত নাই। এটা কিভাবে আছে? সমান্তরালে আছে। ওকে, এই তিনটা স্প্রিং আছে হচ্ছে সমান্তরালে, এটা হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায় আছে, তো এখন এই পুরাটা মিলে যদি একটা সিস্টেম হয় তাহলে এই সিস্টেমের স্প্রিং ধ্রুবক কত হবে, টোটাল স্প্রিং ধ্রুবকটা কত হবে? যেহেতু প্যারালালি আছে তো আমরা এটা লিখতে পারি রোধের উল্টাটা। তো রোধের ক্ষেত্রে শ্রেণীতে থাকলে যা হয় স্প্রিংয়ের ক্ষেত্রে প্যারালালে থাকতে সেই ফর্মুলা হবে, কি হবে? কেপি ইজ ইকুয়াল টু k1 প্লাস k2 প্লাস k3। ওকে, রোধের ঠিক উল্টাটা। আশা করি বুঝে গেছে জিনিসটা। তো এখন যদি একটা বস্তু এই তিনটা স্প্রিং এর সাথে নিচে প্রান্তে এভাবে ঝুলাই দেওয়া হয় তাহলে আমার এই পুরো সিস্টেমের স্প্রিং ধ্রুবক হিসেবে কাজ করবে কত? স্প্রিং ধ্রুবকটার মান হবে k1 প্লাস k2 প্লাস k3। আশা করি জিনিসটা বুঝে গেছে। এখন আসি আমরা দোলনকাল। ওকে, খেয়াল করো যে একটা উলম্ব স্প্রিং, টপিকটার নাম দাও। উলম্ব স্প্রিং এর ক্ষেত্রে কি হয়?
আচ্ছা, তো খেয়াল করো যে আমার কাছে এই যে একটা স্প্রিং আছে ফ্রেস্টে, তারপরে আমি যে জিনিসটা করলাম, স্প্রিংয়ের নিচের প্রান্তে, এটা হচ্ছে উলম্ব স্প্রিং, নিচের প্রান্তে একটা বস্তু ঝুলাই দিলাম, রেড কালারের একটা অবজেক্ট ঝুলাই দিলাম। ঝোলানোর ফলে স্প্রিংটা প্রসারিত হবে, রাইট? স্প্রিংটা প্রসারিত হবে। প্রসারিত কতটুকু হয়েছে আমরা যদি দেখাই, এখানে এলংগেশন হয়েছে, শেষ প্রান্ত ছিল আগে কোথায়, শেষ প্রান্ত থেকে শেষ প্রান্তের সরণ, আদি প্রান্ত থেকে আদি প্রান্তের সরণ, এইভাবে করা যায়। ওয়েট, এটা হচ্ছে শেষ প্রান্ত, এখন শেষ প্রান্ত কই আছে, এখন আছে এই জায়গায়। তাহলে এতটুকু হয়েছে সরণ, রাইট? এই যে এতটুকু সরণ হয়েছে, এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করতে পারি, রাইট? তাহলে দেখো আবার এইখানে দেখো, এই স্প্রিংটা তো সাম্যাবস্থায় থাকবে, রাইট? এখানে স্প্রিংটা সাম্যাবস্থায় থাকবে, কারণ একটা বস্তু ঝুলে জাস্ট ছেড়ে দিছি, দুইটা বল কাজ করতেছে, একটা উপরের দিকে টান বল আর একটা নিচের দিকে ওজন। এখন এই বস্তুটাকে আরেকটু আমরা টানলাম, ডেল এক্স পরিমাণ টেনে যদি আমরা ছেড়ে দিই, খেয়াল করো যে এখন কি হচ্ছে, আমরা ডেল এক্স পরিমাণ ডেল এক্স পরিমাণ টেনে ছেড়ে দিচ্ছি। তাহলে ডেল এক্স পরিমাণ টেনে যদি ছেড়ে দিই, তাহলে সরণ হইতেছে কতটুকু, সর্বোচ্চ সরণ ডেল এক্স, রাইট? তাহলে এই ডিস্টেন্সটুকু কি হবে, এই ডিস্টেন্সটুকু হবে ডেল এক্স, ডেল্টা এক্স। তো টেনে ছেড়ে দিলে যে কাজটা হবে, যে স্প্রিংটা দুলতে থাকবে, স্প্রিংটা যে দুলতে থাকতেছে, তো এইখানে একটা সরল ছন্দিত স্পন্দন গতি বা সরল দোলন গতি সৃষ্টি হইতেছে, রাইট? সিম্পল হারমোনিক মোশন। তো এই ক্ষেত্রে আমার উলম্ব স্প্রিংয়ের দোলনকালের ফর্মুলাটা হবে, আমরা যদি এখানে দেখিয়ে দিই, যে ফর্মুলাটা হবে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার ই বাই জি। ওকে, ইটা কি আশা করি বুঝে গেছে, এটা হচ্ছে ইলংগেশন, বা এই যে এম ভরের বস্তুটা যখন আমরা ঝুলাইলাম, এই বস্তুর ভর হচ্ছে এম ভরের বস্তুটা যখন ঝুলাইলাম, তখন যতটুকু প্রসারিত হইল স্প্রিংটা, ওকে, সেটাই হচ্ছে ই। তাহলে এখন দেখো, আমরা একটা ইকুয়েশন দেখছিলাম না, যে সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু কি দেখছিলাম, 2 পাই রুট ওভার এম বাই কে, এম বাই কে দেখছিলাম। তো এখন দেখো আমরা এই ক্ষেত্রে কি দেখলাম, উলম্ব স্প্রিং এর ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার ই বাই জি। তাহলে আমরা এখান থেকে একটা ডিসিশনে আসতে পারি যে এই ক্ষেত্রে রুট ওভার এম বাই কে ইজ ইকুয়াল টু রুট ওভার ই বাই জি, রাইট? এম বাই কে ইজ ইকুয়াল টু ই বাই জি। আশা করি বুঝতে পারছো।
ইজি অর টাফ? আই হোপ ইজি। ওকে, তো এখানে এই জিনিসটা অ্যাকচুয়ালি প্রমাণ করেও দেখানো যায় দুইটা ধাপে। ফার্স্টে এইখানে একটা সাম্যাবস্থা তৈরি হয় এই যে এই দুই কেজে, তারপরে আবার এখানে আমরা এক্স পরিমাণ সরণে আর একটা বলের উদ্ভব হয়, তাহলে তিনটা বল নিয়ে একটা তৈরি হয়, ত্বরণ সৃষ্টি হয়, এটা হচ্ছে এম এ। তো এখান থেকে আমরা ইকুয়েশনটা এভাবে দেখাইতে পারি, এই ইকুয়েশনটা আনতে পারি। তো আমি প্রুফটা এখানে দেখাইতেছি না। তো এখন আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে সরল দোলক। ওকে, সরল দোলক বা ইংলিশে আমরা এটাকে বলি সিম্পল পেন্ডুলাম। তো সরল দোলকের ক্ষেত্রে চারটা ফর্মুলা আছে, চারটা সূত্র, চারটা ল আছে। তো ফার্স্ট ল বলছে কি, যে যদি কোনো একটা সরল দোলকের কৌণিক বিস্তার খুব কম হয়, প্রথম ল বলছে যে কোনো একটা সরল দোলকের কৌণিক বিস্তার যদি কম হয় এবং এই সরল দোলকটার কার্যকরী দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে এবং নির্দিষ্ট স্থানে থাকে, সরল দোলকটা যদি নির্দিষ্ট স্থানে থাকে যেখানে জি এর মান নির্দিষ্ট, যে একটা সরল দোলকের কৌণিক বিস্তার যদি খুব কম হয় এবং এটা যদি কোনো এটার কার্যকরী দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে, সেই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট স্থানে এর দোলনকালের পরিবর্তন হবে না। এখানে নির্দিষ্ট স্থান বলতে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কাকে বলো তো? নির্দিষ্ট করে দেওয়া হয়েছে অভিকর্ষ ত্বরণ জি কে। ক্লিয়ার? ফার্স্টটা বলছে এটা। সেকেন্ড লটা কি বলছে? সেকেন্ড লটা বলছে যে যদি কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন হয় সেই ক্ষেত্রে কি হবে? কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন হলে সরল দোলকের দোলনকালের পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে? সম্পর্কটা সেকেন্ড ল দেখাই দিছে। সম্পর্কটা বলছে টি ইজ ইকুয়াল টু প্রপোর্শনাল টু রুট ওভার এল। ওকে, এটাই হচ্ছে দ্বিতীয় সূত্র বলছে। তৃতীয় সূত্রে কি বলছে? থার্ড লতে বলছে যে কৌণিক বিস্তার যদি খুব কম হয়, খুব কম হইলে এবং যদি কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে, সেই ক্ষেত্রে সরল দোলকের দোলনকাল টি জি এর সাথে পরিবর্তিত হবে, জি এর পরিবর্তনের সাথে পরিবর্তিত হবে। কিভাবে হবে? সম্পর্কটা হবে টি ইজ প্রপোর্শনাল টু 1/√/g, ব্যস্তানুপাতে, বর্গমূলের ব্যস্তানুপাতে, অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতে। চতুর্থ লটা বলছে যে যদি কৌণিক বিস্তার কম হয় এবং জি আর হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য যদি কনস্ট্যান্ট থাকে, সেই ক্ষেত্রে ববের উপাদান তারপর বাকি যেই জিনিসগুলো সেগুলো যদি পরিবর্তন করি, ঘনত্ব, এইগুলা পরিবর্তন, উপাদান মানেই ঘনত্ব অ্যাকচুয়ালি, উপাদান, আয়তন, ভর, এই জিনিসগুলা যদি আমরা পরিবর্তন করি, সেই ক্ষেত্রে আমার সরল দোলকের দোলনকালের কোনো পরিবর্তন হবে না। তার মানে দ্বিতীয় আর তৃতীয় সূত্র থেকে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমরা ডিরাইভ করতে পারি, তাই না? দ্বিতীয় আর তৃতীয় সূত্র থেকে। তো আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারি, সেটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে দোলনকাল পরিবর্তন হবে শুধুমাত্র যখন কার্যকরী দৈর্ঘ্য এবং অভিকর্ষ ত্বরণ এই দুইটা পরিবর্তিত হবে। ক্লিয়ার? কার্যকরী দৈর্ঘ্য অথবা অভিকর্ষ ত্বরণ অথবা দুইটাই পরিবর্তিত হবে, তখন সরল দোলকের দোলনকাল পরিবর্তন হবে। বাকি সব ক্ষেত্রে যেমন ববের আয়তন, ববের ঘনত্ব বা ববের ভর, এইসব পরিবর্তনে আমার কোনো ইফেক্ট ফেলবে না দোলনকালে। ক্লিয়ার? তো এখন দেখো, আমরা যদি একটা সরল দোলক দেখাই, এখানে একটা কথা কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে যে বিস্তার খুব কম হবে। ওকে, তো বিস্তারটা কতটুকু হবে? কম বলতে বুঝাইছে সর্বোচ্চ 4 ডিগ্রি পর্যন্ত হতে পারবে কৌণিক বিস্তার। ক্লিয়ার? ওয়েট, আমরা একটা সরল দোলক একে দেখাই। এইখানে একটা বব,
এখন এটা যদি সরল দোলন গতি লাভ করে, তো এই যে এইখানে দু একটা কথা আমার জানা দরকার, সেটা হচ্ছে বব কোনটা। দেখো এটা হচ্ছে বব, নিচে যে গোলকটা থাকে সেটা হচ্ছে বব। এটা হচ্ছে আমরা সুতার সাহায্যে ঝুলাইছি ববটাকে, এই ব্লু কালার দ্বারা সুতা দেখাইছি, রেড কালার দ্বারা হচ্ছে বব দেখাইছি, ববের কেন্দ্র দেখাইছি রেড ডট দ্বারা। তারপরে দেখো এইটা হচ্ছে ঝুলন বিন্দু, নিক্তির সাহায্যে ঝুলানো আছে, এটা হচ্ছে ঝুলন বিন্দু। ওকে, এবং মাঝখানে যে অ্যাঙ্গেল এটা হচ্ছে কৌণিক বিস্তার বলা হয় এটাকে। এই সরল দোলকের ক্ষেত্রে যেই চারটা ফর্মুলা আছে, এই চারটা ফর্মুলা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন থেটার সর্বোচ্চ মান হতে পারবে 4 ডিগ্রি। থেটা 4 ডিগ্রির মধ্যে থাকবে, তখনই সরল দোলকের চারটা ফর্মুলা অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? এখন খেয়াল করো যে এখানে এলটা হচ্ছে কি সুতার দৈর্ঘ্য স্মল এল, আর ববের ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর। তাহলে কার্যকরী দৈর্ঘ্য, এই সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য কি হবে? কার্যকরী দৈর্ঘ্য ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু হবে হচ্ছে সুতার দৈর্ঘ্য এল প্লাস ববের ব্যাসার্ধ আর। ক্লিয়ার? এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। আশা করি বুঝে গেছে। এখন খেয়াল করি যে দুইটা ফর্মুলা যদি সেকেন্ড ল আর থার্ড ল যদি অ্যাকুমুলেট করি, তাহলে আমরা একটা ইকুয়েশন এভাবে লিখতে পারি যে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল বাই জি, রাইট? তাহলে এখানে আমার এই সাইনটা, সমানুপাতিক সাইনটা যদি উঠে যায়, একটা কনস্ট্যান্ট আনতে হবে, রাইট? কনস্ট্যান্টটা হচ্ছে 2π। টি ইজ ইকুয়াল টু লিখেছে 2π রুট ওভার এল বাই জি। ক্লিয়ার? এলটা হচ্ছে দোলকের কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য মানে কি? কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে ববের ব্যাসার্ধ প্লাস সুতার দৈর্ঘ্য, যেই সুতার সাহায্যে ঝোলানো আছে। আর জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যেই স্থানে সরল দোলকটা আছে সেই স্থানের অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি, রাইট? তাহলে খেয়াল করো এখানে সেকেন্ড ল থেকে আমরা আরেকটা ইকুয়েশন লিখতে পারি, সুন্দর করে একটা ইকুয়েশন লিখতে পারি যে T1 বাই T2 ইজ ইকুয়াল টু রুট ওভার L1 বাই L2, রাইট? যখন জি কনস্ট্যান্ট, অর্থাৎ যখন সেম প্লেস জি কনস্ট্যান্ট, তখন হচ্ছে আমরা ইকুয়েশন দেখাতে পারি। আবার যখন আমার এল কনস্ট্যান্ট, অর্থাৎ সরল দোলকটা যখন সেম, তখন স্থান যদি চেঞ্জ করি তাহলেও আমার কি হবে? দোলনকাল চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে? T1 বাই T2 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার G2 বাই G1, রাইট? যখন সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য কনস্ট্যান্ট। ওকে, এই ইকুয়েশনগুলো কাজে আসবে। আবার এইটাও কাজে আসবে আমার ম্যাথ করতে গেলে। ঠিক আছে? তো এখন আসো যে আমরা পাহাড়ের উচ্চতা বের করতে পারি কিভাবে? এই সরল দোলকের এইটা দিয়ে, কনসেপ্টটা দিয়ে আমরা পাহাড়ের উচ্চতা বের করতে পারি। তো খেয়াল করো এখানে আমরা যে কাজটা করব, যে একটা পাহাড় দেখাই, এই যে একটা পাহাড়ের উচ্চতা আমি দিই h। ওকে, উচ্চতা দিই h। তো খেয়াল করো পাহাড়ের উচ্চতা যদি h হয়, তাহলে আমরা আমাদের মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের একটা কনসেপ্ট কাজে লাগাইতে পারি। কনসেপ্টটা কি? ফর্মুলাটা মনে আসছে নাকি দেখো তো। G ইজ ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, G ইজ ইকুয়াল টু ক্যাপিটাল G m
ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, এটা হচ্ছে এই জিটা হচ্ছে ভূপৃষ্ঠের জি, রাইট, ভূপৃষ্ঠের জি, আর এটা হচ্ছে ব্যাসার্ধ আর। এম হচ্ছে পৃথিবীর ভর, ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো এই জিটা হচ্ছে আমরা পাইলাম কোথায়, এই জায়গায় পাইলাম জি, আর এইচ উচ্চতায় অর্থাৎ পাহাড়ের উপরে আমরা পাইলাম জি প্রাইম। তাহলে জি প্রাইমটাকে আমরা কিভাবে লিখতে পারি, আমরা যদি এই মহাকর্ষ বিকর্ষের কনসেপ্টটা কাজে লাগাই, আমরা লিখতে পারি জি প্রাইম ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, রাইট, আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি না, পাহাড়ের উচ্চতা গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন দ্বারা বের করা যায় কিভাবে, একটু খেয়াল করো যে জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু কী লেখা যায় বলেন দেখি। জি প্রাইম বাই জি ইজ ইকুয়াল টু লেখা যায়, আরটা তো নিচে যাবে, রাইট, মাইনাস নিচে উপরে থাকবে আর স্কোয়ার। আচ্ছা, জি বাই জি প্রাইমটা দেখাই, জি বাই জি প্রাইম উপরে থাকে আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, রাইট। তাহলে দেখেন এইখান থেকে পরের লাইনে আমরা কি লিখতে পারি, উভয় পক্ষকে বর্গমূল করলে রুট ওভার জি বাই জি প্রাইম ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 1 প্লাস এইচ বাই আর। লিখা যায় কি যায় না, অবশ্যই লিখা যায়। 1 বাই এইচ প্লাস 1 প্লাস এইচ বাই আর কি আমরা লিখছি দেখো, আর বাই আর প্লাস এইচ বাই আর, আর বাই আর 1 আর প্লাস এইচ বাই আর, ক্লিয়ার। তাহলে দেখো এখান থেকে কি লিখা যায়, এইচ বাই আর ইজ ইকুয়াল টু রুট ওভার জি বাই জি প্রাইম মাইনাস 1। তাহলে এইখান থেকে এইচ ইজ ইকুয়াল টু কি লিখা যায় বলেন দেখি, রুট ওভার জি বাই জি প্রাইম মাইনাস 1 ইন্টু আর। এনি কনফিউশন? আশা করি বুঝতে পারছো। তাহলে আমি পাহাড়ের উচ্চতায় মানে পাহাড়ের চূড়ায়, এটা হচ্ছে পাহাড়ের চূড়া, পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম যদি জানি, আর পাহাড়ের পাদদেশে যদি অভিকর্ষ ত্বরণটা জানি জি, ওকে, পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ আর পাহাড়ের পাদদেশে অভিকর্ষ ত্বরণ যদি জানি, সেক্ষেত্রে আমরা পাহাড়ের উচ্চতাটা বের করে ফেলতে পারবো, কেননা আর্থ তো কনস্ট্যান্ট। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ৬৪০০ কিলোমিটার। ওকে, সো জিনিসটা বুঝে গেছে। তো এখন দেখো যে এই জি বাই জি প্রাইমকে আমরা সরল দোলকের দোলনকাল টি দ্বারা রিপ্লেস করতে পারি কি না বলো। যে মনে করো আমি একটা সরল দোলক ইউজ করতেছি, সরল দোলকের দোলনকাল পাহাড়ের পাদদেশে হচ্ছে টি, পাহাড়ের পাদদেশে সরল দোলকের দোলনকাল হচ্ছে টি, আর সরল দোলকটাকে যদি আমরা পাহাড়ের চূড়ায় নিয়ে যাই, সেই ক্ষেত্রে এটার দোলনকাল হয়ে যায় টি প্রাইম, ক্লিয়ার, দোলনকাল হয়ে যায় টি প্রাইম। তাহলে খেয়াল করো আমরা কি লিখতে পারতাম, টি টি প্রাইম বাই টি, টি প্রাইম বাই টি ইজ ইকুয়াল টু লিখতে পারতাম না রুট ওভার জি বাই জি প্রাইম, পারতাম তো, অবশ্যই পারতাম, থার্ড ল, সরল দোলকের তৃতীয় সূত্র। তাহলে এখানে খেয়াল করো আমরা একটু আগেই দেখালাম এইচ ইজ ইকুয়াল টু রুট ওভার জি বাই জি প্রাইম মাইনাস 1 ইন্টু আর। তো এইখানে জি বাই জি প্রাইমকে রিপ্লেস করতে পারি কি দ্বারা, টি প্রাইম বাই টি দ্বারা, রুট ওভার জি বাই জি প্রাইমকে আমরা টি প্রাইম বাই টি দ্বারা রিপ্লেস করছি, মাইনাস 1 ইজ ইকুয়াল টু আর। ওকে, আশা করি জিনিসটা বুঝে গেছে, খুবই সহজ। তাহলে কোনো একটা সরল দোলকের পাহাড়ের চূড়ায় পর্যায়কাল বা দোলনকাল এবং পাহাড়ের শীর্ষে দোলনকাল জানা থাকলে আমরা ওই পাহাড়ের উচ্চতা বের করে ফেলতে পারবো, রাইট। আবার পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ এবং পাহাড়ের পাদদেশে অভিকর্ষ ত্বরণ জি,
যদি আমরা জানি তাহলে আমরা এইচ এর মান বা পাহাড়ের উচ্চতা বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? আর এর মানটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ৬৪০০ কিলোমিটার। ইজি। তো লিখে ফেলো, আর এর মানটা মনে থাকলে লিখে ফেলো এখানে 6.4 ইন্টু 10⁻6 মিটার বা ৬৪০০ কিলোমিটার। ওকে, বুঝে গেছে জিনিসটা। এখন আমাদের এই সরল দোলক নিয়ে আরও অনেক প্রবলেম আসতে পারে, যেমন আমরা যদি লিফটের ভিতরে কোনো একটা সরল দোলককে উঠাই সেই ক্ষেত্রে একভাবে পরিবর্তন হবে, তাই তো? একটা সরল দোলক নর্মালি একটা টাইম দিতেছে, একটা দোলনকাল দিতেছে, বাট লিফটে উঠাইলে সরল দোলকের দোলনকাল পরিবর্তিত হবে। কেননা লিফটে উঠলে আমার কার্যকরী ত্বরণটা পরিবর্তিত হয়, তাই না? লিফটে উঠলে কার্যকরী ত্বরণ পরিবর্তিত হবে। কথাটা এটা লিখে নাও একটু। লিফটে সরল দোলকের দোলনকাল, এই কথাটা একটু লিখে নাও। তো লিফট যখন উপরে ওঠে সেই ক্ষেত্রে কি হয় আমরা জানি, কার্যকরী ত্বরণটা হয়ে যায় জি প্লাস এ, রাইট? লিফট যখন উপরে ওঠে তখন কার্যকরী ত্বরণ জি প্রাইম ইজ ইকুয়াল টু হয়ে যায় জি প্লাস এ। তো সেই ক্ষেত্রে দোলনকাল আমরা কি লিখতে পারতাম? দোলনকাল যদি লিফটে যদি টি প্রাইম এবং নর্মাল টাইমে টি হয়, তাহলে টি বাই টি প্রাইম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারতাম √ওভার জি ডিভাইডেড বাই জি প্লাস এ। লিফট যখন উপরে উঠিস তখন। আবার লিফট যখন নিচে নামে সেই ক্ষেত্রে কি হয়? লিফট যখন নিচে নামে, আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই। লিফট যখন নিচে নামে তখন জি প্রাইম ইজ ইকুয়াল টু লিখতে পারি জি মাইনাস এ, রাইট? এটা দেখানো হয়েছিল নিউটনের মেকানিক্সে। তখন আমরা সরল দোলকের দোলনকালটা কত পাবো? লিফটে যদি টি প্রাইম হয় তাহলে টি প্রাইম বাই টি ইজ ইকুয়াল টু √ওভার জি ডিভাইডেড বাই জি মাইনাস এ। ক্লিয়ার? এই ফর্মুলাগুলো পারা যাবে, খুবই সহজ, জাস্ট বুঝার জিনিস। আমার ফিজিক্সের ক্ষেত্রে এই জিনিসটাই, যে আমাদের সিচুয়েশনটা কি হচ্ছে অ্যাকচুয়ালি সেই জিনিসটা বুঝতে হবে। কোশ্চেন দেখে ওই সিচুয়েশনটা আমার বুঝে নিতে হবে। এখন আসি আমরা সেকেন্ড দোলক। ওকে, সেকেন্ড দোলক। তো সেকেন্ড দোলকের ক্ষেত্রে কি হয়, একটা কথা লিখে রাখো যে আমাদের ঘড়িতে যেই দোলকগুলো থাকে সেই দোলকটাকেই বলা হয় সেকেন্ড দোলক। ঘড়ির কাঁটার যে দোলকটা থাকে, ঘড়িতে যে দোলকটা থাকে, সব ঘড়িতে থাকে না, কিছু কিছু ঘড়িতে থাকে পেন্ডুলাম, ওই পেন্ডুলামগুলো হচ্ছে সেকেন্ড পেন্ডুলাম। তো এই সেকেন্ড পেন্ডুলামকে কিভাবে চেনা যায়? সংজ্ঞা লিখে ফেলো, যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড সেটাই হচ্ছে সেকেন্ড দোলক। ওকে, বা সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড, দোলনকাল ক্যাপিটাল টি হচ্ছে 2 সেকেন্ড। ক্লিয়ার? যে আমরা যদি এখানে একটু দেখাই, এই যে হচ্ছে সেকেন্ড দোলক নিক্তি দিয়ে দেখাই, সরি, তো মনে করো যে এই যে এইখানে গেল, আবার জিনিসটা কেমন হইলো, এটা আমি দিই এ পয়েন্ট, এটা দিই বি পয়েন্ট। ওকে, এ পয়েন্ট আর হচ্ছে বি পয়েন্ট, এ পজিশন বি পজিশন। এ থেকে বিতে গেছে, আবার বি থেকে এতে আসছে, সময় লাগছে কত? 1 সেকেন্ড। এ থেকে বিতে গেল, বি থেকে এতে আসলো, সময় লাগছে কত? 1 সেকেন্ড। ক্লিয়ার? এইটুকুতে সময় লাগছে 1 সেকেন্ড, এবং একটা টিক দিবে। মিডল পয়েন্টটা যখন অতিক্রম করবে তখনই কি একটা টিক দিবে। ক্লিয়ার? এই মাঝখানে সাম্যাবস্থা বা মধ্যবিন্দু যখন অতিক্রম করবে তখনই একটা টিক দিবে, আর এক টিক মানে হচ্ছে 1 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে দেখো আবার
যখন এদিকে যাবে এই পজিশনটার নাম দিই হচ্ছে সি। তো এ থেকে সিতে যাবে, আবার এ থেকে সিতে গেল, সি থেকে এতে আসলো। ক্লিয়ার? তো এইখানেও সময় লাগবে কত? 1 সেকেন্ড। তাহলে দেখো পূর্ণ একটা দোলন সৃষ্টি করতে কত লাগলো? 1 সেকেন্ড প্লাস 1 সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে দোলনকাল এখানে কি 2 সেকেন্ড। আশা করি জিনিসটা বোঝা গেছে। মাঝখানে যখন আসবে তখন একটা টিক দিবে, আর ওইটাই মানে 1 সেকেন্ড। যখন সাম্যাবস্থা বা মধ্যবিন্দু এই বিন্দু অতিক্রম করবে, এই পজিশন অতিক্রম করবে, তখন একটা টিক টিক শব্দ হবে। এই টিক শব্দ দিয়ে বুঝবো 1 সেকেন্ড হয়েছে। ক্লিয়ার? তাহলে পুরো একটা দোলন দিতে কয়টা টিক দিবে? 2টা টিক দিবে, তার মানে দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। বুঝে যায়? তাহলে খেয়াল করো যে আমরা দোলনকালের ফর্মুলাটা কি দেখছিলাম মনে আছে? সরল দোলকের দোলনকালের ফর্মুলা দেখছিলাম T is equal to 2 pi root over L by G, রাইট? L by G। তো এখন ভাই দেখ, আমরা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করব। তাহলে L by G is equal to কি লেখা যায় বল দেখি? বা L is equal to কি লেখা যায়? আমরা যদি লাইনটা গ্যাপ দিয়ে তাড়াতাড়ি করে লিখে ফেলি যে T স্কয়ার বাই 4 পাই স্কয়ার ইন্টু জি লেখা যায় না? অবশ্যই লেখা যায়। তাহলে দেখ এটা হচ্ছে এলটা কি? এলটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। যদি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বলে সেই ক্ষেত্রে আমরা কি করব? এল ইজ ইকুয়াল টু টি এর মানটা বসায় দেয়, কারণ সেকেন্ড দোলকের ক্ষেত্রে টি হচ্ছে 2। তাহলে 2 এর বর্গ 4, 4 4 কাটা, তাহলে এইখানে থাকবে জি বাই পাই স্কয়ার। ক্লিয়ার? আশা করি জিনিসটা বুঝতে পারছিস। খুবই সহজ। যে সরল দোলক সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কি? সবসময় সেম, জি যদি সেম থাকে। হ্যাঁ, এখন যদি আমি একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যাই সেকেন্ড দোলককে, সেই ক্ষেত্রে কি হবে? জিটা চেঞ্জ হয়ে যাবে, দ্যাট মিনস কার্যকরী দৈর্ঘ্যটাও চেঞ্জ হয়ে যাবে, রাইট? তো কার্যকরী দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করতে পারি? জি বাই পাই স্কয়ার। তো এখানে খেয়াল কর, সেকেন্ড দোলকের ক্ষেত্রে আমার কার্যকরী দৈর্ঘ্য যেটা, একটা নির্দিষ্ট ঘড়ি আমি যদি পাহাড়ের পাদদেশ থেকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাই, সেই ক্ষেত্রে আমার জিটা চেঞ্জ হয়ে যাবে। পাহাড়ের উচ্চতা আছে নির্দিষ্ট, একটা উঁচু পাহাড়ে আমরা নিয়ে গেলাম, যেখানে একটা সেকেন্ড দোলককে উঁচু পাহাড়ে নিয়ে গেলাম, পাহাড়ের তলদেশে বা পাদদেশে একরকম জি ছিল, পাহাড়ের চূড়ায় আরেক রকম জি হবে। তাহলে ওই জিটাকে ধরলাম, পাহাড়ের চূড়ার জিটাকে ধরলাম জি প্রাইম। তাহলে ভাই বল কার্যকরী দৈর্ঘ্যটা কি চেঞ্জ হবে? কারণ সেকেন্ড দোলকটাকে তো আমি চেঞ্জ করতেছি না। কার্যকরী দৈর্ঘ্য কিন্তু অ্যাকচুয়ালি চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি বল? কার্যকরী দৈর্ঘ্যকে কনস্ট্যান্ট রাখার জন্য আমার দোলন কালটা চেঞ্জ হয়ে যাবে। আমার কথা বোঝা গেছে? দোলন কালটা চেঞ্জ হয়ে যাবে। আশা করি আমার কথাটা বুঝতে পারছিস। কারণ পেন্ডুলাম যদি চেঞ্জ না করি, কার্যকরী দৈর্ঘ্য চেঞ্জ হবে কেমনে? কার্যকরী দৈর্ঘ্যকে কনস্ট্যান্ট রাখার জন্য আমার জি এর রেসপেক্টে দোলনকাল ক্যাপিটাল টিকে কনস্ট্যান্ট চেঞ্জ করতে হবে। ক্যাপিটাল টিকে চেঞ্জ করতে হবে জি এর রেসপেক্টে, কেননা এল হচ্ছে এখানে কনস্ট্যান্ট থাকতেছে। আশা করি বুঝতে পারছিস যে সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য আমরা বের করতে পারি জি এর মান দ্বারা। ক্লিয়ার? তো এখন দেখ, এই যে সেকেন্ড দোলকের ক্ষেত্রে একটা ঘড়িতে সেকেন্ড দোলক আছে। এখন ঘড়িটা মাঝে মাঝে ধীরে চলবে, মাঝে মাঝে দ্রুত চলবে। ওকে, তো কখন দ্রুত চলবে খেয়াল করে দেখ। দোলনকাল যদি কম হয় তখন দোলনকাল কমে গেলে ঘড়ি দ্রুত চলবে, আর দোলনকাল যদি বেড়ে যায় তাহলে ঘড়ি কি ধীরে চলবে। কথা কি বোঝা যায়? যে দোলনকাল যদি বেড়ে যায় ঘড়ি ধীরে চলবে, আর দোলনকাল যদি কমে যায় ঘড়ি দ্রুত চলবে, তাই তো? তো দেখ এখন আমরা জিনিসটা দেখব যে ঘড়ি ধীরে চলার ক্ষেত্রে কি হয়। তো হেডলাইন দিয়ে যে ঘড়ি ধীরে চলা। ঘড়ি ধীরে চলবে কখন? যখন দোলনকাল বেড়ে যাবে, রাইট? তাহলে টি এর মান যখন বেড়ে যাবে তখন ঘড়ি ধীরে চলবে। তো টি এর মান যখন বেড়ে যায় তখন এল এর মান কি হবে? অবশ্যই বেড়ে যাবে। তাহলে চিন্তা করে দেখ, গ্রীষ্মকালে
গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে, রাইট? তো তাপমাত্রা বাড়ার ফলে একটা দৈর্ঘ্য প্রসারণ সহগ আছে, মনে কর আমার যে দোলকটা আছে, দোলকের যে দৈর্ঘ্য প্রসারণ সহগের কারণে তাপমাত্রা বাড়লো। একটা দৈর্ঘ্য প্রসারণ সহগ থাকলে সেটা কি হবে? পজিটিভ দৈর্ঘ্য প্রসারণ সহগ থাকলে বেড়ে গেল, দৈর্ঘ্যটাও বেড়ে গেল। সরল দোলকের দৈর্ঘ্যটা বাড়লে কি হবে? দোলনকাল বাড়তেছে। দোলনকাল বাড়তেছে মানে কি? ঘড়ি ধীরে চলতেছে। তাহলে আমরা বলতে পারি গ্রীষ্মকালে ঘড়ি ধীরে চলবে, আর শীতকালে কি হয়? ঠিক উল্টা জিনিসটা হয়, শীতকালে ঘড়ি দ্রুত চলবে, রাইট? তো এই জিনিসটা দেখার আগে আমরা ঘড়ি ধীরে চলা দ্রুত চলা জিনিসটা একটু বুঝার চেষ্টা করি ম্যাথমেটিক্যালি। দেখ, আমরা একটু ছক দেখাই দেবো, একটা ছক দেখাই দেবো। তো ছক দেখানোর আগে এই জিনিসটা একটু দেখ, খেয়াল কর। আমরা ধরে নিচ্ছি একটা ঘড়ি, সেকেন্ড দোলক একটা ঘড়ি প্রতিদিন মানে দিনে n সেকেন্ড ধীরে চলে, রাইট? একটা ঘড়ি দিনে n সেকেন্ড ধীরে চলে। তো দেখ ভাই, n সেকেন্ড যদি ধীরে চলে তাহলে কতটা অর্ধদোলন দিবে? অর্ধদোলন দেওয়ার কথা কত? একদিনে কত সেকেন্ড বল দেখি? একদিনে ৮৬,৪০০ সেকেন্ড না? ৩৬০০ ইন্টু ২৪ গুণ করে দে ৮৬,৪০০ সেকেন্ড। তাহলে একদিনে হয় হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড। তো ৮৬,৪০০ সেকেন্ডে কতটা অর্ধদোলন দেয়? ৮৬,৪০০টা। যদি ঘড়ি দিনে n সেকেন্ড ধীরে চলে তাহলে অর্ধদোলন দিবে কয়টা বল দেখি? ৮৬,৪০০ মাইনাস n না? ৮৬,৪০০ মাইনাস n সংখ্যক অর্ধদোলন দিবে। তাহলে এটা আমরা ইউনিটারি মেথডে যদি এভাবে করি যে ৮৬,৪০০ মাইনাস nটি অর্ধদোলন দেয়, nটি অর্ধদোলন দেয় কত সেকেন্ডে দিতেছে অ্যাকচুয়ালি বলতো? ৮৬,৪০০ সেকেন্ডে, রাইট? ৮৬,৪০০ সেকেন্ডে এতগুলো অর্ধদোলন দিতেছে। যখন ঘড়ি n সেকেন্ড ধীরে চলে তখন ৮৬,৪০০ মাইনাস nটি অর্ধদোলন দিতেছে ৮৬,৪০০ সেকেন্ডে। তাহলে খেয়াল কর, একটা অর্ধদোলন দিবে কত সেকেন্ডে? ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস n, রাইট? অ্যান্ড এইখান থেকে আমরা কি লিখতে পারি বল দেখি? দুইটা অর্ধদোলন দিবে কত সেকেন্ডে? দুইটা অর্ধদোলন দিবে 2 ইন্টু ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস n সেকেন্ডে, রাইট? সেকেন্ডে। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে বল যে দুইটা অর্ধদোলন দিতে যেই সময় লাগতেছে সেটাই কি দোলনকাল না? তাহলে দোলনকালটা বের করা যাবে। খেয়াল কর, আমরা কথাটা এভাবে লিখতে পারি যে ঘড়ি দিনে n সেকেন্ড ধীরে চললে, দিনে n সেকেন্ড ধীরে চললে দোলনকালটা কি হয়ে যায়? পরিবর্তিত হয়ে যায়। পরিবর্তিত হয়ে কত হয়? আমরা ইউনিটারি মেথডে বের করলাম 2 ইন্টু ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস n। ক্লিয়ার? এত সেকেন্ড। এখন খেয়াল কর, এখন যদি ঘন্টায় বলে যে n সেকেন্ড ধীরে চলছে সেই ক্ষেত্রে কি হবে? আমার কোশ্চেন এখন হইলো যে ঘন্টায়, কোশ্চেনে বলা হইলো ঘন্টায় x সেকেন্ড ধীরে চলছে, x সেকেন্ড ধীরে চললে কি হবে বল দেখি? দোলনকালটা হবে 2 ইন্টু এখানে ৮৬,৪০০ হবে না? হবে না। কত হবে? ঘন্টায় কত সেকেন্ড? ৩৬০০ সেকেন্ড। তাহলে বসা এখানে ৩৬০০, 2 ইন্টু ৩৬০০ ডিভাইডেড বাই ৩৬০০ মাইনাস এক্স, রাইট? আশা করি বুঝতে পারছিস। এটাও ইউনিটারি মেথডে করা যেত, তোর করে চেক করে দেখতে পারিস। ওকে, আশা করি জিনিসটা বুঝে গেছে। তো এইগুলো আমরা ফর্মুলা হিসেবে লিখতে পারি, মনে রাখতে পারি এটা ফর্মুলা হিসেবে, এবং কখন ফর্মুলাটা ইউজ করবো আশা করি সেটাও বুঝতে পারছিস।
এই ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করা যায়, আবার তুই ইউনিটারি মেথডেও করতে পারিস, তোর ইচ্ছা কেমনে করবি। আমি প্রেফার করব যে ইউনিটারি মেথডে কেমনে আসলো বুঝে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ম্যাথগুলো করে ফেল। তারপর দেখ, ঘড়ি যখন দ্রুত চলে, শীতের দিনে ঘড়ি দ্রুত চলবে, তো ঘড়ি যখন দ্রুত চলবে আমরা তখন ধরে নিই যে দিনে n সেকেন্ড দ্রুত চলে। ওকে, ধরি দিনে n সেকেন্ড ধরি, আমি এখন ধরতেছি যে দিনে n সেকেন্ড দ্রুত চলে। ওকে, তো ঘড়ি যদি দিনে n সেকেন্ড দ্রুত চলে, সেই ক্ষেত্রে অর্ধদোলন দিবে কয়টা দিনে বল দেখি? ৮৬,৪০০ প্লাস n সংখ্যক অর্ধদোলন দিবে, রাইট? এই অর্ধদোলনটা দিবে কত সময়? অ্যাকচুয়ালি অর্ধদোলনটা দিবে ৮৬,৪০০ সেকেন্ড, অর্থাৎ দিনে যে কয় সেকেন্ড সেই কয় সেকেন্ডে। তাহলে দেখ, আমরা লিখতে পারি ৮৬,৪০০ প্লাস nটি অর্ধদোলন দেয় ৮৬,৪০০ সেকেন্ডে, তাহলে একটা অর্ধদোলন দেয় কত সেকেন্ডে? দেখ লিখে ফেলছি, এত সেকেন্ডে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে, এখন আমি দোলনকাল বের করব। দোলনকাল মানে দুইটা অর্ধদোলন কখন দিবে, তাহলে দুইটি অর্ধদোলন দেয় কত সেকেন্ডে বল দেখি? 2 × ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ প্লাস n সেকেন্ডে। ওকে, তো তাহলে দেখ আমরা এখানে লিখতে পারি কি, যে ঘড়ি n সেকেন্ড যদি দ্রুত চলে, সেই ক্ষেত্রে পর্যায়কাল t ইজ ইকুয়াল টু কি বলা যায়? 2 × ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ প্লাস n, ৮৬,৪০০ প্লাস n। ওকে, এত সেকেন্ড। এখন যদি দিনে না বলে বলে ঘন্টায়, সেই ক্ষেত্রে কি হবে বল দেখি? ঘন্টায় n সেকেন্ড দ্রুত চললে পর্যায়কাল t ইজ ইকুয়াল টু কি লিখা যায়? 2 × 3600 ডিভাইডেড বাই কি বল? ৮৬,৪০০ মাইনাস n লিখতে পারি, রাইট? এত সেকেন্ড। আশা করি বুঝতে পারছিস জিনিসটা। এখন যদি বলে যে ঘন্টায় এত তো বললাম, মিনিটে যদি n সেকেন্ড দ্রুত চলে বা ধীরে চলে সেটাও বের করা যাবে, কোনো ব্যাপারই না, তাই তো? যদি বলে বছরে এত সেকেন্ড দ্রুত বা ধীরে চলে, এগুলো বের করা যাবে। তো আমার মেইনলি দিনে অথবা ঘন্টা এটাই থাকে, দিনের ক্ষেত্রে মানে দিনে কত সেকেন্ড দ্রুত বা ধীরে চলে এটাই বেশি থাকে। ওকে, তো আশা করি এই জিনিসটুকু বুঝতে পারছিস। তো এখন আমরা যদি দেখাই যে LT এর সম্পর্ক ঘড়ি বাড়া কমার সাথে কেমন, একটা ছক করে যদি দেখাই, খুব সহজ, ছক করে না দেখালেও হয়তো, বাট আমি যদি দেখাই দিই, খেয়াল কর যে আমরা ফার্স্টে ঘটনা লিখব, যে কি ঘটনা ঘটতেছে, L এর সাথে T এর সম্পর্ক কেমন হচ্ছে, এবং ঘড়িটা কি ধীরে চলবে না দ্রুত চলবে। তো দেখ, এখানে লিখে আমি ঘটনাটা কি ঘটতেছে, ঘটনা এইখানে লিখব L কেমন হচ্ছে, T কেমন হচ্ছে, আর এখানে ঘড়ি ধীরে চলবে না দ্রুত চলবে। তো খেয়াল কর, ঘটনা হচ্ছে মনে কর গ্রীষ্মকালে বা তাপমাত্রা বাড়ালে অথবা গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়ে, এটা আমরা জানি। তাহলে গ্রীষ্মকালে বা তাপমাত্রা বাড়ালে কি ঘটনা ঘটে সেটা যদি আমরা একটু দেখি, যে বল দৈর্ঘ্য বাড়বে নাকি কমবে? বস্তু প্রসারিত হবে, তাহলে L এর মান কি হবে? বাড়বে। L যদি বাড়ে তাহলে T কি হবে? সম্পর্ক কেমন? T ইজ প্রপোর্শনাল টু √L, তাহলে L এর মান বাড়লে T কি হবে? বাড়বে। তো T যদি বাড়ে ঘড়ি কি হবে? ধীরে চলবে নাকি দ্রুত চলবে? পর্যায়কাল বেড়ে গেছে বা দোলনকাল বাড়ছে, ঘড়ি ধীরে চলবে, রাইট? তারপরে দেখ যে তাপমাত্রা যদি কমাই তখন কি হয়?
তাপমাত্রা কমালে কি হয়, তাপমাত্রা কমালে অথবা শীতকালে, ওকে শীতকালে তাপমাত্রা কমে আমরা জানি, তো তাপমাত্রা কমালে দৈর্ঘ্য কি হয়ে যাবে, কমে যাবে, সংকুচিত হবে। তাহলে বল এল কি লিখতে পারি, কমে, এল কমবে। তাহলে এল যদি কমে তাহলে কি হবে, টি কি হবে বল, এল এর সাথে টি এর সম্পর্ক কি, সমানুপাতিক, এল কমাইলে টিও কি কমবে। তাহলে কমে গেলে কি হবে, ঘড়ি কি দ্রুত চলবে, দোলনকাল কমে গেছে, ঘড়ি ফাস্ট হবে, রাইট। আশা করি জিনিসটা বুঝতে পারছিস। তো এখন আমরা এটা এল এর সাথে টি এর সম্পর্ক করলাম, এখন যদি জি এর সাথে টি এর সম্পর্কটা আমরা করি, তাহলে আমরা আরেকটা ছক দেখাই এখানে, খেয়াল কর। তো এখানে লিখবো ঘটনা কি ঘটতেছে, এখানে লিখবো জি এর কিরকম চেঞ্জ হয়, এখানে লিখবো টি কি হয়, আর এখানে লিখবো ঘড়ি কি ধীরে চলে না দ্রুত চলে, ওকে। তো তাহলে খেয়াল কর, দেখ ঘটনাটা আমরা এইভাবে করতে পারি যে বিষুব থেকে মেরুর দিকে নিলাম, ওকে। বিষুব থেকে মেরুতে নিলে কি হয়, কোন অঞ্চলে জি এর মান বেশি, বিষুব অঞ্চল আমরা নিশ্চয়ই বুঝি, বিষুব অঞ্চল কোনটা, মেরু অঞ্চল কোনটা, মেরু অঞ্চল কি উত্তর দক্ষিণ মেরু, আর বিষুব হচ্ছে পূর্ব পশ্চিম, ওকে। তো খেয়াল কর যে আর কোথায় বেশি, বিষুবে আর এর মান বেশি, রাইট। বিষুব অঞ্চলে হচ্ছে আর এর মান বেশি, এটা হচ্ছে বিষুব অঞ্চল, আর এর মান বেশি, আর এর মান যদি বেশি হয় জি এর মান কি হবে, কম হবে। তাহলে বিষুব অঞ্চলে জি এর মান কম, মেরু অঞ্চলে জি এর মান বেশি। তাহলে বিষুব থেকে মেরুর দিকে যদি আমরা নেই তাহলে জি এর মান কি হবে, বাড়বে, বাড়বে। আর জি এর মান যদি বাড়ে তাহলে বল জি এর সাথে টি এর সম্পর্ক কেমন, টি ইজ প্রপোর্শনাল টু 1/√/g, রাইট, থার্ড ল। তাহলে বল জি যদি বাড়ে টি কি হবে, কমবে, আর টি যদি কমে ঘড়ি কি হবে, পর্যায়কাল কমে গেছে, দোলনকাল কমে গেছে, তাহলে ঘড়ি কি দ্রুত চলবে না, অবশ্যই দ্রুত চলবে, ক্লিয়ার। তাহলে এখন আমাকে বল উল্টাটা হইলে কি হবে, মেরু থেকে যদি আমি বিষুবে নিই কি হয়, জি এর মান আস্তে আস্তে কমতে থাকবে, রাইট, আর বাড়তে থাকবে, ব্যাসার্ধ বাড়তে থাকবে, এই জন্য জি এর মান কমতে থাকবে মেরু থেকে বিষুবে। তাহলে জি এর মান যদি কমে তাহলে টি এর মান কি হবে বল দেখি, ব্যস্তানুপাতিক জি টি এর সম্পর্ক, তাহলে জি এর মান কমলে টি এর মান বাড়বে, আর টি এর মান বেড়ে যাওয়া মানে কি, ঘড়ি ধীরে চলবে, রাইট। তারপরে দেখ আমরা যদি আরও দেখাই যে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরে বা নিচে নিই তাহলে কি হবে, পৃষ্ঠ থেকে উপরে বা নিচে নিলে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ থেকে উপরে বা নিচে নিলে জি এর মান কি হয়, কমে যায় না, ভূপৃষ্ঠে জি এর মান সর্বাধিক, রাইট, ভূপৃষ্ঠে জি এর মান হচ্ছে সর্বাধিক, তাহলে ভূপৃষ্ঠ থেকে উপরে বা নিচে নিলে কি হয়, জি এর মান কমে যায়। তাহলে লেখ এখানে জি এর মান কি হবে, কমবে। আর জি এর মান যদি কমে যায় তাহলে বল কি হয়, টি এর মান কি বাড়বে না, তাহলে ঘড়ি কি ধীরে চলবে না, রাইট। তাহলে এখন আমাকে বল যে আমি যদি পৃথিবী থেকে অন্য কোনো গ্রহে নিয়ে যাই, যদি চাঁদে নিয়ে যাই, চাঁদে অভিকর্ষ স্তরণ কি, পৃথিবীর অভিকর্ষ স্তরণের 6/1 রাইট, 6/1, তার মানে জি কমবে। তাহলে পৃথিবী থেকে চাঁদে যদি আমি একটা কোনো সরল দোলককে নিয়ে যাই তাহলে কি হবে, জি এর মান কমবে, জি এর মান কমলে টি এর মান বাড়বে, ঘড়ি কি ধীরে চলবে, ক্লিয়ার। আশা করি জিনিসটা বোঝা গেছে। তো জি এর মান কিভাবে চেঞ্জ হয়, আর এর সাথে কিভাবে ভ্যারি করে, এবং জি এর মানের সাথে টি এর মান কিভাবে ভ্যারি করে, এর ফলে ঘড়ি কি ধীরে চলে না দ্রুত চলে, এই জিনিসগুলো খুবই সহজে আমরা বুঝে যাই, ওকে। তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তো এই চ্যাপ্টারে আমরা এই কনসেপ্টগুলোই কাজে লাগাবো, নেক্সটে যখন লেকচার 2, 3 এবং 4 যখন আমরা প্রবলেম সলভ করব, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ, তখন আমরা এই কনসেপ্টগুলো আমরা কাজে লাগাই ম্যাথ করে ফেলতে পারবো। তো তোদের কাজ হচ্ছে এই যে ফর্মুলা আমি যা যা বুঝাইলাম আজকে, জিনিসগুলো ভালোভাবে বুঝ, ফর্মুলাগুলো মাথায় রাখ, অঙ্ক প্র্যাকটিসটা আমাদের খুব ইজিলি হবে, ওকে। আমরা অঙ্ক যখন প্র্যাকটিস করব তখন আমাদের ফর্মুলা নিয়ে চিন্তা করতে হবে না যে কই থেকে আসলো, ওকে। সো আজকে এই পর্যন্ত, আমরা নেক্সট ডে থেকে শুরু করব ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন। তো কোনো কোশ্চেন নেই আশা করি, কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেনটা হোয়াটসঅ্যাপে করতে পারবি, কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে আমাকে জানাই দিবি,
ওকে, আল্লাহ হাফিজ।